আবির মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাইক স্টার্ট দেয়। একেবারে এসে থামে বন্ধুদের আড্ডার মহলে। রাকিব আর রাসেল আড্ডা দিচ্ছিল। মোবারক আর লিমন এখনও আসেনি, রাস্তায় আছে মনে হয়। আবির বাইক থেকে নামতে নিলে রাকিব দাঁত কেলিয়ে হাসতে হাসতে জড়িয়ে ধরতে যায় আবিরকে। আবির বাইক থেকে নেমেই দু-তিনটি ঘুষি বসিয়ে দেয় পেটে। ঘুষিগুলো এত জোরে না লাগলেও রাকিব কিছুটা নত হয়ে যায়। রাসেল বসা থেকে উঠে দাঁড়িয়ে আঁতকে ওঠে। রাসেল অবাক হয়ে প্রশ্ন করল, কি হয়েছে তোদের? রাকিব কিছুটা স্বাভাবিক হয়ে বলল, উফ, এমনে কেউ মারে? আবির রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, তোর যেমন মুখ বেশি চলে, আমার তেমনি হাত বেশি চলে। রাসেল পুনরায় শক্ত কণ্ঠে বলল, আরে হইছেটা কি, বলবি আমায়? রাকিব হাসতে হাসতে জবাব দিল, আর বলিস না, আবিরকে বিকালে ফুচকার দোকানে দেখে আমি পুরাই টাসকি খাইছি। যেই আবির এত বছরে ফুচকার দোকানের আশেপাশে যায়নি, সে কেন ফুচকার দোকানে আসছে আমার জানতে হবে না? আমি দৌড়ে গেছি আবিরের কাছে। আবিরের পাশে মেঘকে দেখে আমি তো আরও অবাক। খুশি মনে ওদের আপ্যায়ন করার জন্য বলে ফেলছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাওয়াবো। সেই ঝাল এখন মিটাচ্ছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, ও আমার কাছে জীবনে প্রথম ফুচকা খাওয়ার আবদার করছে, তুই কেন খাওয়াবি? রাসেল সহসা বলে উঠল, ঠিকই তো, আবিরের ওকে তো আবিরই খাওয়াবে। রাকিব পুনরায় ঠাট্টা সরে বলল, এজন্যই তো আমি বলছিলাম সারা জীবন তো আবিরই খাওয়াবে, এবার না হয় আমি খাওয়াই। রাসেল ভ্রুঙ্কুচকে তাকিয়ে বলল, তুই কি এই কথা ওদের সামনে বলে ফেলছিলি? রাকিব পুনরায় উত্তর দিল, একটু বলছি না, মানে আমার কি দোষ? উত্তেজনায় মেঘকে প্রথমে ভাবি বলে ফেলতে চাইছিলাম। রাসেল অবাক দৃষ্টিতে চেয়ে রইল রাকিবের দিকে। রাসেল অকস্মাৎ বলে উঠল, ঠিকই আছে, আরও খা মাইর। রাকিব আবিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা আবেগী কণ্ঠে বলল, মাফ করে দে ভাই, মুখ ফসকে আর কিচ্ছু বলবো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, মুখ ফসকে বলছিলি ভালো কথা, তুই আমাদের রোম্যান্টিক মুহূর্তে বাগড়া দিছিস কেন? আমি কি তোর প্রেমে কখনো বাগড়া দিছি? রাকিব ভেজকি কেতে বলল, আমারটা তো মেঘের মতো এত লক্ষ্মী না, আজ পর্যন্ত একটা ফুচকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে, বরং আমার প্লেট থেকে আরও নিয়ে নেয়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কিছু বলার আগে রাকিব পুনরায় বলা শুরু করল, মেঘ তোর জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে, আর আমারটা এক গামলা খেয়ে তারপর আমার সাথে ঝগড়া লাগে। যদি ঘুরতেও নিয়ে যাই, বাসা থেকে বের হয়ে সে আগে ফুচকা, চটপটি, হালিম একা একা খেয়ে নেয়, তারপর আমার সাথে দেখা করতে আসে। যেখানে আমি নিজে শান্তিতে প্রেম করতে পারি না, সেখানে তোকে কেমনে করতে দেয়? আবির কপাল গুটিয়ে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে। রাসেল সহসা জিজ্ঞেস করল, রাকিব, কি করছিস তুই? রাকিব আবারও হাসি শুরু করল। হাসতে হাসতে বলল, রাসেল রে, তোকে তো একটা জিনিস দেখানোই হয়নি, আয় বস, একটা ওএমজি জিনিস দেখাই তোকে। আবিরের দিকে তাকিয়ে পুনরায় দাঁত কেলিয়ে বলল, আয়, নিজের কুকীর্তি দেখে যা। 5 বন্ধু চেয়ার কাছাকাছি এনে বসেছে। আবির ভেবেছিল ছবি দেখাবে, তাই মনোযোগ দেয়নি। কিন্তু রাকিব একটি ভিডিও অন করল। মেঘ আবিরকে ফুচকা খাইয়ে দিচ্ছে। এতটুকু দেখেই মোবারক আর রাসেল চিৎকার দিয়ে ওঠে। মোবারক আর রাসেল সমস্বরে বলল, আবির, তুই ফুচকা খাইছিস? লিমন অতর্কিত কণ্ঠে বলল, আবির, তুই এক মেয়ের পাশে বসে ফুচকা খাচ্ছিস, তাও মেয়ে খাইয়ে দিচ্ছে? রাসেল এবার হাস্যোজ্জ্বল মুখে বলল, এটা এক মেয়ে না রে, আবিরের জীবনের একমাত্র মেয়ে। মুবারক আবিরের দিকে চেয়ে সহসা বলে উঠল, মেঘ নাকি নাম শুনেছিলাম, উনিই কি সে? আবির শুধু ওপর নিচ মাথা নাড়ায়। লিমন অভিযোগের কণ্ঠে বলল, এটা আমি মানতে পারলাম না। সেদিনও তো তোকে কত জোর করলাম ফুচকা খেতে, চেপে ধরেও তোকে খাওয়ানো গেল না, আর আজ? রাকিব দাঁত কেলিয়ে হেসে বলল, মেঘ কিছু বললে আবির আবার না করতে পারে না। 3 বন্ধু অবাক চোখে তাকিয়ে রইল আবিরের দিকে। রাসেল সহসা প্রশ্ন করল, তুই তো টক খাস না জীবনেও, ফুচকা কেমনে খেলি? আবির মুচকি হেসে জবাব দিল, শুধু টক কেন, ও আমায় বিষ দিলে আমি সেটাও চুপচাপ খেয়ে নিব। 4 বন্ধু এবার বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। মোবারক হাসি মুখে বলল, বিয়ে কবে খাচ্ছি বন্ধু? আবির ঠাট্টার স্বরে বলল, আর বিয়ে? লিমন কিছুটা চিন্তিত হয়ে বলল, কেন, কিছু হয়েছে? আবির কিছু বলার আগেই রাকিব হাসতে হাসতে বলে উঠল। রাকিব হেসেই উত্তর দিল, সেদিন যদি মেঘ রাজি হইত, তাহলে আবির আজ বিবাহিত থাকত। রাসেল তৎক্ষণাৎ বলে উঠল, তুই মেঘকে কবে প্রপোজ করলি আর কবেই বা রিজেক্ট করল শুনলাম না তো? আবির চোখ মুখ গোটাল।
রাকিব পুনরায় জানালো, আরে দূর, প্রপোজ না। আবির মেঘকে বলছিল তুই পড়াশোনা না করলে বাদ দে, করতে হবে না তোর পড়াশোনা। কিন্তু মেঘ বেচারি বুঝলই না, বলে বসলো পড়াশোনা করব। লিমন কিছুটা ভেবে বলল, পড়াশোনা না করলে কি করতি? আবির দাঁত খিঁচিয়ে উত্তর দিল, পড়াশোনা না করলে বললে 1 ঘন্টার মধ্যে কাজী এনে বিয়ে করে ফেলতাম। রাসেল সশব্দে হেসে উঠল। রাসেল হাসতে হাসতে প্রশ্ন করল, মেঘ যদি রাজি না হতো? আবির রাগান্বিত কণ্ঠে জবাব দিল, জোর করে বিয়ে করলে রাজি কি আবার? রাকিব আবিরের সব কিছু জানে। লিমন দাঁত বের করে ঠান্ডা কণ্ঠে শুধালো, বিয়েটা তো মেঘকে বলেও করতে পারিস, তাহলে আমরাও বিয়েটা খেতে পারি, আর তোর বউ ও বিয়ের পরে পড়াশোনা করতে পারে। আবির দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠ খাদে নামিয়ে বলল, এই কাজ আমি কখনোই করব না। মোবারক প্রশ্ন করল, কেন? আবির গম্ভীর কণ্ঠে বুঝিয়ে বলতে শুরু করল, কারণ মেঘকে বা বাসায় ঝামেলা করে আমি এখন বিয়েটা করলে জীবনের কোনো এক সময় মেঘের মনে হতে পারে আমি ওর যোগ্য না। পড়াশোনা, বাইরে চলাফেরা, বন্ধুমহলের সাথে সে আমাকে মানাতে পারল না। মেঘের কখনো যদি মনে হয় আমি ওর জীবনে জোর করে এসেছি বা মেঘ আমার থেকে মুক্তি চায়, তখন আমি কি করব? তার থেকে ভালো ও পড়াশোনা করুক, নিজে প্রতিষ্ঠিত হোক। যখন ওর মনে হবে আমাকে ছাড়া ওর চলবে না, তখনই আমি ওকে বিয়ে করব। মোবারক মাথা চুলকে বলল, একটু আগে যে বললি জোর করে বিয়ে করবি? আবির বিরক্তি নিয়ে উত্তর দিল, মেঘ যদি বলতো সে পড়াশোনা করবে না, তাহলে আমি জোর করে বিয়ে করতাম। কারণ তখন তার পড়াশোনা করে কেরিয়ার গড়ার ইচ্ছে থাকতো না, জীবনে চলার পথে নতুন বন্ধু হতো না, আমাকে ঘিরেই ওর পৃথিবী হতো। একটা না একটা সময় গিয়ে আমার প্রেমে পড়তে বাধ্য হতো। লিমন এবার চিন্তিত স্বরে প্রশ্ন করল, সবই বুঝলাম, কিন্তু ভাবির জীবনে যদি অন্য কেউ চলে আসে, তখন কি তুই ভাবিকে ছেড়ে দিবি? রাকিব ফিক করে হেসে তাচ্ছিল্যের স্বরে উত্তর দিল, যা বলেছিস তুই, আবির দিবে মেঘকে ছেড়ে? হাসালি, এই আবির দেশে আসছে এক ছেলেকে পিটাইতে। ছেলের অপরাধ কি? সে মেঘের সাথে কথা বলার চেষ্টা করছিল। কথা বলার চেষ্টাতেই ছেলে এখনো হাসপাতালে ভর্তি। যদি প্রেম করার চিন্তা করে, তখন আবির কি করবে তোরাই ভাব। রাসেল, লিমন আর মোবারক সমস্বরে চিৎকার দিয়ে বলল, আবির! আবির নিরেট কণ্ঠে নির্দেশ দিল, আস্তে, নামাজের সময় হয়েছে, চল নামাজে যাই। সবাই নামাজ পড়ে বেরোল। রাকিব আবিরের কাছে ট্রিট চাইল। রাকিব হাসি মুখে আবদার করল, শোন, আজ আবির আমাদের ট্রিট দিবে, কি খাবি বল তোরা? আবির বিরক্তি নিয়ে বলল, আমি কেন ট্রিট দিব? আমি কি বিয়ে করছি নাকি? রাকিব মুখ বাঁকিয়ে উত্তর দিল, বিকেলে যে বললি আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা তোর আছে, তাহলে এখন আমাদের খাওয়া? আবির গম্ভীর কণ্ঠে বলল, এই অফার শুধু আমার কাদম্বিনীর জন্য। লিমন তৎক্ষণাৎ বলে উঠল, আমাদের আনলিমিটেড খাওয়াতে হবে না, লিমিটেডই খাওয়া, তোর কাদম্বিনীর তরফ থেকে। আবির রাজি হল এবং সবাই রেস্তোরাঁয় কাচ্চি খেল। খাওয়া শেষে আবির ঘড়ি দেখল। আবির হাত মুছতে মুছতে প্রশ্ন করল, তোরা কি আর কিছু খাবি? রাকিব জিজ্ঞেস করল, কেন, চলে যাবি নাকি? আবির মুচকি হেসে উত্তর দিল, তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে। সবাই আবিরের কথা শুনে মজা পেল। আবির বিল মিটিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে মেঘ সন্ধ্যার পর বাসায় এসে আবিরের জন্য কফি করার পরিকল্পনা করল। সে রান্নাঘরে গিয়ে পাতিল সরাতে গেলে জোরে শব্দ হল। আবির তখন মাত্র বাসায় ঢুকেছে। শব্দ শুনে আবির রান্নাঘরে গেল। মেঘকে সেখানে দেখে আবিরের রাগ বেড়ে গেল। আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠা শুধাল, এখানে কি করছিস? মেঘ কেঁপে উঠল এবং ভয়ে উত্তর দিল। মেঘ নরম স্বরে আস্তে করে বলল, কফি খেতে ইচ্ছে হচ্ছিল। আবির গম্ভীর কণ্ঠে নির্দেশ দিল, তুই ডাইনিংয়ে বস, আমি আনছি। আবির কফি বানিয়ে নিয়ে এলো। মেঘ কফিতে চুমুক দিয়ে অবাক হল। আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, চিনি ঠিক আছে? মেঘ মাথা নাড়ল। আবির ভ্রু নাচিয়ে শুধাল, তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? মেঘ বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি এত ভালো কফি বানাতে পারেন, কিভাবে শিখেছেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, বাইরে থাকলে এরকম অনেক কিছুই শিখতে হয়, পরিস্থিতিই শিখিয়ে দেয়। মেঘ একগাল হেসে বলল, থ্যাংক ইউ আবির ভাই। সহসা আবিরের অভিব্যক্তি পাল্টে গেল। আবির ধমকের স্বরে বলে উঠল, বাড়িতে এতগুলো মানুষ আছে, সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকার পরও তুই রান্নাঘরে ঢুকলি কোন সাহসে? আবির দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে কড়া নির্দেশ দিল, দরকার হলে তোর জন্য আরও 2 জন হেল্পিং হ্যান্ড রাখব, তারপরও তোকে যেন আগামী 3 মাস রান্নাঘরে পা না দিতে দেখি। কথা শেষ করে আবির নিজের রুমে চলে গেল।
মেঘ চুপচাপ ডাইনিং টেবিলে বসে রইল। আবির গভীর রাতে মেঘের দরজায় ডাকছে। দরজা খোলাই ছিল, তারপরেও সে ঢুকছে না। আবির কণ্ঠ উঁচু করে বলল, আসব? মেঘ একগাল হেসে তৎক্ষণাৎ উত্তর দিল, আমার রুমে আসতে আপনার অনুমতির প্রয়োজন নেই। আবির মেঘের মাথার কাছে বিছানায় বসে কোমল কণ্ঠে বলল। আবির কোমল কণ্ঠে বলল, তুই এত কিউট কেন মেঘ? আবির ভাইয়ের আজগুবি কথা শুনে মেঘ বিস্ময়কর চোখে তাকাল। বারান্দায় জ্বালানো লাল রঙের লাইটের আলোতে আবিরের মুখমণ্ডল টকটকে লাল বর্ণের হয়ে আছে। আবির কেমন করে চেয়ে আছে মেঘের দিকে। আবির ঠোঁট কামড়ে বলল, নেশাতুর কণ্ঠে বলল, তোর এই ডাগর ডাগর চোখের চাউনি আমায় বার আহত করে। অভিমানী সেই কণ্ঠস্বর আমাকে বারংবার তোর প্রেমে পড়তে বাধ্য করে। তোর অকৃত্রিম হাসি আমার সারাদিনের ক্লান্তি নির্বাণ করে। মেঘ হাঁ করে তাকিয়ে আছে আবিরের দিকে। মেঘ মুখ ফসকে বলে উঠল, আপনি আমায় ভালোবাসেন আবির ভাই। আবির সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়াল। কিছু না বলেই চলে যাচ্ছে। মেঘ পেছন থেকে ডাকছে। মেঘ ব্যাকুল হয়ে ডাকল, আবির ভাই। আবির ফিরেও তাকাচ্ছে না। পুনরায় আবির ভাই চিৎকার দিয়ে উঠে বসল বিছানায়। আশপাশে দেখে কোথাও আবির ভাই নেই। বারান্দার লাইটের আলোতে স্পষ্ট দেখা গেল রুমের দরজা বন্ধ। মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল দরজার পানে। ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে চোখে মুখে ঝাপটে পড়ছে। কয়েক মুহূর্ত লাগল মেঘের বুঝতে যে এটা স্বপ্ন ছিল। মেঘ দীর্ঘশ্বাস ফেলল। দূর দূরান্ত থেকে আজানের শব্দ ভেসে আসছে। মেঘ মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখল, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। মেঘ ফোন থেকে আবির ভাইয়ের নামে সেভ করা ফাইলটা বের করে আবির ভাইয়ের ছবিগুলো দেখতে লাগল। কিন্তু মেঘের মস্তিষ্ক জুড়ে মাত্র দেখা স্বপ্নটাই ঘুরছে। মেঘ বিড়বিড় করে বলল, স্বপ্নেও ভালোবাসি বললেন না? হিটলার তো হিটলারই। নামাজ পড়তে বসেছে মেঘ। ভোরবেলা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। পড়ার থেকেও মাথায় দুষ্টুমি ঘুরছে বেশি। তারপরেও জোর করে 1-2 ঘন্টা পরে খাবার টেবিলে আসলো প্রতিদিনের মতো। আবির একেবারে পরিপাটি হয়ে নামছে সিঁড়ি দিয়ে। তা দেখতে মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মুচকি হাসল। মনে পড়ে গেল ভোররাতের স্বপ্নের কথা। ফিটফাট আবির ভাইকে দেখে নিল আপাদমস্তক। একটা কালো শার্ট, হাত তার কনুই পর্যন্ত ওঠানো, হাতে একটা ব্লেজার, প্যান্টটাও একই রঙের, চোখে কালো সানগ্লাস, ঘড়ি পড়তে নিচে নামছেন। দ্রুত পায়ে এগিয়ে আসলেন ডাইনিংয়ের দিকে। মেঘ তখনও অভিভূতের ন্যায় চেয়ে আছে আবিরের পানে এবং গুনগুন করে গান গাইছে। কালো সানগ্লাসটাই কেন এত সুখ হে যুবক? দৃষ্টিতে যেন সে রাসপুতিন। খুন হয়ে যাই আমি প্রতিদিন। নামধাম জানি সাথে তার সব কিছু, তবুও নিলাম আমি তার পিছু। আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলল। কপাল গোটালো, কিন্তু মেঘের হুঁশ নেই। আবির গলা খাকড়ি দিয়ে বলল, কি হয়েছে তোর? মেঘ একটু নড়ে চড়ে উঠল। গান থামিয়ে কণ্ঠ খালে নামিয়ে জবাব দিল। মেঘ নিচু স্বরে জবাব দিল, ব্লেজার পরলে আপনাকে কেমন লাগবে সেটাই ভাবছি। আবির পুনরায় সানগ্লাস চোখে দিল। কনুই পর্যন্ত তোলা হাত নামিয়ে সঙ্গে সঙ্গে ব্লেজার পরে নিল। মেঘ উচ্চস্বরে বলে উঠল, মাশাআল্লাহ, কারণ নজর না লেগে যায়। অকস্মাৎ মেঘ চেয়ার থেকে উঠে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ায়। আবির ভ্রু কুঁচকে চাইল। মেঘ সহসা আবিরের ডান হাতের কনিষ্ঠা আঙুলে হালকা করে কামড় দেয়। আবির নির্বাক চোখে তাকিয়ে অষ্টাদশীর কাণ্ড দেখছে। 1 সেকেন্ডের মধ্যে মেঘ দূরে সরে গিয়ে চেয়ারে বসে পড়ে। নিজের কর্মকাণ্ডের প্রতি এখন নিজেরই রাগ হচ্ছে। আবির ভাই কিভাবে রিয়্যাক্ট করবে আল্লাহ জানেন। মনে মনে ভীত হচ্ছে অষ্টাদশী। আবির স্বাভাবিকভাবে হেঁটে মেঘের বিপরীতে বসতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, সুন্দর লাগলেই বুঝি ছেলেদের আঙুলে কামড় দেস তুই? মেঘ চমকে উঠে তাকায় আবির ভাইয়ের দিকে, সঙ্গে সঙ্গে মাথা নাড়ে ডানে বামে। মেঘ অভিমানী স্বরে উত্তর দিল, মিম ছাড়া কারোর আঙুলে কামড় দেয় না। আবির কিছু বলার আগেই হালিমা খান খাবার নিয়ে হাজির হলেন। একগাল হেসে বললেন, কি ব্যাপার, 2 ভাই বোন আজ গল্প করছে নাকি? মাশাআল্লাহ, তোকে খুব ভালো লাগছে। ততক্ষণে আস্তে আস্তে সবাই খাবার টেবিলে আসতে শুরু করেছে। ইকবাল খান এসে আবিরকে দেখেই বলে উঠলেন, মাশাআল্লাহ আবির, তোকে তো অনেক সুন্দর লাগছে। এতদিন তোকে সিইও মনে হচ্ছে। তোর লুকেই আজকের মিটিং জমে যাবে। আলী আহমেদ খানও ছোট করে বললেন, মাশাআল্লাহ। মোজাম্মেল খান চেয়ারে বসতে বললেন, ভাইজান, আবিরকে বলা দরকার না কথাটা? আলী আহমেদ খান 1 সেকেন্ড থেমে বলে উঠলেন, ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না। তোকে একটু রাজশাহী যেতে হবে 4-5 দিনের জন্য। আবির 2 আঙুল দিয়ে কপালে আলতো করে ছুঁয়েছে, সাথে এক পলক মেঘকেও দেখে নিয়েছে।
মেঘ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল, তবে এই কথা শুনে মুখে খাবার নিয়ে চোখ গোল গোল করে তাকিয়ে আছে আবিরের পানে, আর মনে মনে বলছে, প্লিজ আবির ভাই, আপনি যাবেন না, প্লিজ। আবির বাবার দিকে এক নজর তাকালো, তারপর মাথা নিচু করে বলল, আমি এখন কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান অকস্মাৎ জিজ্ঞেস করলেন, কেন? আবির মনে মনে বলল, আমি দূরে গেলে কারো খাওয়া বন্ধ হয়ে যায়, রাতে ঘুম হারাম হয়ে যায়। সহসা গলা খাকড়ি দিয়ে গম্ভীর কণ্ঠে আবির বলে উঠল, আমার অফিসে কাজ আছে, 1 সপ্তাহ পর অফিস শুরু হবে। এই অবস্থায় সবকিছু ফেলে আমি কোথাও যেতে পারবো না। রাজশহীর কাজ আমি এখান থেকেই দেখছি, তোমাদের যেতে হবে না। আগামী 2-3 মাস আমি কোথাও যাব না, এটা বলে রাখলাম। মেঘ নিঃশব্দে হাসছে, সবাই চুপচাপ খাবার খাচ্ছে। আবির খাবার শেষ করে উঠে যাবে, তখন ইকবাল খান ডেকে উঠলেন। ইকবাল খান ডেকে বললেন, আবির, বাহিরে বৃষ্টি, বাইক নিয়ে বেরোইস না, আমি খাবার শেষ করে তোকে নিয়ে যাব, একটু বস। আবিরও বাধ্য ছেলের মতো সোফায় বসে রইল। তারপর ইকবাল খানের সঙ্গে গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে চলে গেলেন। সারাদিনই বৃষ্টি হয়েছে আজ। মেঘের কোচিং টিউশন কিচ্ছু নেই, রুমে বসে সারা বেলা পড়াশোনা করেছে। বিকেলে বৃষ্টি কমে এক চিলতে রোদ বেরিয়েছে আকাশে। মেঘের আর পড়তে ইচ্ছে করছে না, তাই বই রেখে মোবাইল হাতে নিয়ে পুরো বাড়ি চক্কর দিল, কিন্তু সবাই ঘুমাচ্ছে। হঠাৎ মনে হলো, অনেকদিন ছাদে যাওয়া হয় না। গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠল ছাদে। ছাদের গেট খুলতেই চোখ ছানা বড়া হলো অষ্টাদশীর। ছাদের যতটা অংশ চোখে পড়ছে পুরোটাই গাছে ভর্তি। এক কর্নারে শুধু ফলের গাছ, বাকি সবটাই ফুল গাছে ভরপুর। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করছে, এত গাছ কে আনল? তানভীর ভাইয়া তো জীবনেও ছাদে আসে না, তাহলে কি আবির ভাই? সহসা মেঘের চোখ মুখে উজ্জ্বলতা ফুটে উঠল। মেঘ সবটা ছাদ ঘুরে দেখল, 20-30টা ছবিও তুলেছে ফুলের আর গাছের। সূর্যের গধূলি আলোতে মেঘ লোভ সামলাতে না পেরে একটা গোলাপ ফুল ছিঁড়ে নিয়েছে। এদিকে আবির করিডর দিয়ে নিজের রুমের দিকে আসছিল। আবির মেঘকে দেখে ঠাই দাঁড়িয়ে পড়ল। হঠাৎ আবিরের প্রশস্ত বুকের সঙ্গে ধাক্কা খেল মেঘ। আবির মেঘের বাহু চেপে ধরে। আবির ধমকের স্বরে গর্জে উঠে বললেন, ফুল ছিঁড়েছিস কেন? মেঘ মৃদু কণ্ঠে উত্তর দিল, সরি। আবির কড়া সুরে পুনরায় বললেন, সরিটা আমায় না বলে গাছকে বলিস। মেঘের নিচের ঠোঁট কামড়ে ধরে আছে। আবির মেঘের বাহু ছেড়ে দেয়। মেঘ চলে যেতে নেয়। আবির নিরেট কণ্ঠে ডেকে উঠলেন, শোন। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে উত্তর দিল, জি। আবির কিছুটা স্বাভাবিক কণ্ঠে বললেন, সময় পেলে গাছগুলোর একটু যত্ন নিস, এগুলো তোরই। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, আমার? আবির ধীর কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, তোর। তোর নাকি ফুলের গাছ অনেক পছন্দ, তাই এনে দিলাম। এখন যত্ন নেয়ার দায়িত্ব তোর। আর হ্যাঁ, গাছের যত্ন নিতে গিয়ে দুনিয়া ভুলে যাসনে যেন। মেঘ বশীভূত চোখে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবিরও সরাসরি চোখ রাখে মেঘের চোখ মুখে। মেঘ কোমল কণ্ঠে বলল, থ্যাংক ইউ আবির ভাই। মেঘ পুনরায় প্রশ্ন করল, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আবির উত্তর দিল, একটু পর আবার বেরোব। মেঘ আবিরের দিকে চেয়ে প্রশ্ন করল, কফি খাবেন আবির ভাই? আবির খড়খড়ে কণ্ঠা শুধালো, গতরাতে কি বলেছি তোকে, মনে নেই? মেঘ কণ্ঠ খাদে নামির বলল, অন্য কাউকে বলি করে দিতে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, লাগবে না, তুই রুমে যা। মেঘ আর কথা বাড়াল না। রুমে গিয়ে ছবিগুলো ফেসবুকে আপলোড দিল স্পেশাল গিফট ক্যাপশনে। সন্ধ্যার পর মেঘ পড়তে বসেছে। বন্যা কল দিল তাকে। বন্যা উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল, এই, তোকে এত গাছ খেয়ে দিল রে? মেঘ হেসেই উত্তর দিল, আবির ভাই, আজ হঠাৎ ছাদে গিয়ে দেখি ছাদ ভর্তি গাছ। আসার সময় আবির ভাই বলছেন এগুলো নাকি আমার। রবিবার থেকে ব্যস্ততায় কাটছে সকলের সময়। আবির ভাইয়ের সাথে তার টুকটাক দেখা হয়। আজ বৃহস্পতিবার। আবির সন্ধ্যার পর সোফায় বসে আছে, হাতে ফোন আর সামনে কফির কাপ নিয়ে। মেঘ করিডর থেকে সিঁড়ির কাছে আসতেই আবিরকে দেখল। আবিরের মোবাইলের হোম পেজে একটি সাদা কালো ছবি। মেঘ নুপুরের শব্দে এগিয়ে আসতেই আবির মোবাইল পকেটে রেখে দেয়। মেঘ মনে মনে বলছে, কে এই মেয়ে যার ছবি আবিরের মোবাইলের ওয়ালপেপারে? আমায় দেখতেই হবে। আবির কফি শেষ করে বেরিয়ে গেল। জান্নাত আপু পড়ানো শেষ করে কি বেরোতে যাবে। মেঘ দরজার সামনে দাঁড়িয়ে। জান্নাত দরজার কাছাকাছি যেতেই আবির বাইরে থেকে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল। মুখোমুখি দেখা হলো আবির আর জান্নাতের। জান্নাত হাস্যোজ্জ্বল মুখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবিরও হাসি মুখে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম।
আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? মেঘ পড়ার রুমের কিছুটা সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আর বিড়বিড় করে বলছে, আবির ভাই জান্নাত আপুকে চেনে, কিন্তু কিভাবে? তাহলে কি আবিরের মোবাইলে তারই ছবি ছিল? জান্নাত হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে তো বাসায় দেখিই না ভাইয়া। আবির কিছুটা শক্ত কণ্ঠে বলল, বাসায় ভিড়তে একটু দেরি হয়ে যায়। তোমার পড়াতে কোনো সমস্যা হচ্ছে না তো? জান্নাত শান্ত কণ্ঠে বলল, না না ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে না। আবির এক পলক মেঘের দিকে চেয়ে পুনরায় জান্নাতের দিকে তাকালো। আবির নিরেট কণ্ঠে শুধালো, ও পরে তো ঠিক মতো। জান্নাত এবার মেঘের দিকে চেয়ে হাসি মুখে বলল, হ্যাঁ ভাইয়া, মেঘ অনেক মনোযোগী এবং খুব মেধাবী। আপনি চিন্তা করবেন না প্লিজ। আবির ছোট করে শুধালো, খেয়েছ কিছু? বসো, খাবার খেয়ে যেও। জান্নাত তৎক্ষণাৎ বললেন, নাস্তা করেছি ভাইয়া, আর কিছু খাবো না। আসি তাহলে আজ। ওদের কথোপকথন শোনার জন্য মেঘ কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে আসলো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সাবধানে যেও। জান্নাত একগাল হেসে বলল, আপনি আমাদের বাসায় বেড়াতে যাইয়েন। আবির হালকা হেসে উত্তর দিল, সময় পেলে অবশ্যই যাব। প্রথমের কথাগুলো ঠিকমতো না শুনলেও শেষ কথাগুলো মেঘ স্পষ্ট শুনতে পেয়েছে। জান্নাত মেঘকে আল্লাহ হাফেজ বলে বেরিয়ে গেছে বাসা থেকে। এদিকে মেঘের বুক কেঁপে উঠল। মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আনমনে ভাবছে, জান্নাত আপু আবির ভাইকে বাসায় যেতে বলছেন। আবির ভাইও আবার হাসি মুখে বলছেন সময় পেলে যাবে। কই আবির ভাই তো আমার সাথে এত ভালো আচরণ করেন না। উনি তো আমার সাথে আজ পর্যন্ত হাসি মুখে কথাই বলেননি। তাছাড়া জান্নাত আপুকে তো তানবীর ভাইয়া নিয়ে এসছিলেন। তাহলে আবির ভাই কিভাবে চিনেন? আহত চোখে তাকিয়ে রইল আবির ভাইয়ের পানে। আবির দরজা বন্ধ করে সিঁড়ির দিকে যেতে নিলে সহসা পথ আটকে সামনে দাঁড়ালো অষ্টাদশী। আজ আর তার শরীর কাঁপছে না, হাত পা রিমরিম করছে না, কারণ হাজারটা প্রশ্ন তার মাথাচাড়া দিয়ে উঠেছে, যেগুলোর উত্তর শুধু আবির ভাই জানেন। ড্রয়িং রুমের কোথাও কেউ নাই। আবিরের পথ আটকানো দেখে আবির বিস্ময় চোখে চাইল। মেঘের এলোমেলো চুল, চোখের কাজল কিছুটা লেপ্টে রয়েছে, শুষ্ক ওষ্ঠডয় তীর করে কাঁপছে। এই অবস্থায় মেঘকে দেখে ঘোর লেগে যাচ্ছে আবিরের। টেনে হিঁচড়ে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে আবির কিছুটা শক্ত কণ্ঠে বলল, পথ আটকে দাঁড়িয়েছিস কেন? মেঘের সরু নাক ক্রমে ক্রমে ফুসছে। মেঘ ধৈর্যহীন কণ্ঠে শুধালো, আপনি জান্নাত আপুকে চিনেন? আবির ওপর নিচ মাথা নাড়ে শুধু। মেঘ দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল, ওনাকে আপনি কিভাবে চিনেন? আবির রাশভারী কণ্ঠে বলল, পরিচিত। মেঘ ভেতর ভেতর ক্ষিপ্ত হল। রাগে গাল দুটো লাল হয়ে আছে মেঘের। রাগে ফুসতে ফুসতে মেঘ বলল, শুধু পরিচিত হলেই কি মানুষ নির্দ্বিধায় বাসায় যেতে বলে? আবির চোয়াল শক্ত করে প্রশ্ন করল, তুই আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস মেঘ? মেঘ আজ আবিরের শক্ত কণ্ঠ শুনে আতকে উঠছে না, কারণ অষ্টাদশীর আজ মাত্রাতিরিক্ত রাগ হচ্ছে। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত পর নিরেট কণ্ঠে শুধাল, আপনি ওনার বাসায় যাবেন? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। আবির গুরুভার কণ্ঠে জবাব দিল, প্রয়োজন হলে যাব। মেঘ চোখ গোল গোল করে চাইল। মেঘের নীরবতা দেখে আবির গুরুভার কণ্ঠে জবাব দিল, তোকে আপাতত এসব নিয়ে ভাবতে হবে না। পড়াশোনায় মনোযোগ দে। তুই এখনো অনেক ছোট, সময় হলে সব জানতে পারবি। মেঘ দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলা শুরু করল, আপনারা যা খুশি করতে পারেন, যা খুশি বলতে পারেন, তাতে কিছু হয় না। আমি কিছু বলতে গেলেই ছোট, বয়স হয়নি এরকম করেন। আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, মেঘ আস্তে কথা বল, বাড়ির মানুষ শুনবে। তাছাড়া জান্নাতের ব্যাপারে আমি আপাতত কোনো কথা বলতে চাচ্ছি না। মেঘ রাগে ফুসতে ফুসতে বলল, তা কেন বলবেন? আপনার যত রাগ আর তেজ তো শুধু আমার উপরই দেখান। কোথাকার কোন রাস্তার মেয়ের জন্য আপনার এত দরদ? আবিরের চোখ লাল হয়ে গেছে, দাঁত কটমট করছে। আবির কণ্ঠ 3 গুণ ঘাড়ি করে ধমকে উঠল, জান্নাত কোথাকার কোন মেয়ে না। ওকে সম্মান দিয়ে কথা বলবি। ফারদার যদি তাকে রাস্তার মেয়ে বলিস, তাহলে এর ফল ভালো হবে না বলে রাখলাম। তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল। আবির কিছু একটা বলতে যাবে, তার আগেই মেঘ শক্ত কণ্ঠে মেলে উঠল, আপনি কি ওনাকে ভালো? এতটুকু বলার পরই আবির ডান হাতে মেঘের বাম গালে শক্তপোক্ত চর বসিয়ে দিল। অকস্মাৎ মেঘের মুখ বন্ধ হয়ে গেল। কথাটা শেষও করতে পারল না। মেঘের সমগ্র পৃথিবী ঘুরছে। মেঘ স্তব্ধ হয়ে ঠাই দাঁড়িয়ে রইল সেখানে। একটা বারের জন্য গালে হাতও রাখল না। আবির ভীষণ চটে গেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, যা বুঝার তা বুঝিস না, আজাইরা বিষয় নিয়ে পড়ে থাকিস। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির দরজার পাশে দেয়ালে সবেগে খুশি বসিয়ে দিল। তা দেখে কেঁপে ওঠে অষ্টাদশী। আবির মেইন গেট খুলে বেরিয়ে গেল বাসা থেকে। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সেখানে।
দীর্ঘ সময় পর চোখ বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু। মালিহা খান বেরিয়ে আসলেন রুম থেকে। মালিহা খান প্রশ্ন করলেন, কিরে এভাবে দাঁড়িয়ে আছিস কেন, ক্ষুধা লাগছে? মেঘ শীতল কণ্ঠে বলল, না। তারপর পড়ার রুম থেকে বইগুলো নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগল। আকলিমা খান মেঘকে যেতে দেখে ডাকলেন, মেঘ খাবি না? মেঘ গম্ভীর স্বরে বলল, ক্ষুধা নেই। মেঘ রুমে এসে হাতের বই খাতাগুলো ছুঁড়ে ফেলে দেয় বিছানায়। তারপর দরজা আটকে নিজেও বিছানায় লুটিয়ে পড়ে। মেঘের বুক ভেঙে আসে আকাশ সমকষ্টে। যেই আবির ভাইয়ের থাপ্পড়ের ভয়ে গত একটা মাস আবির ভাইয়ের চোখে চোখ রেখে কথা বলেনি, সেই আবির ভাই তাকে থাপ্পড় মারল, তাও আবার কোথাকার কোন মেয়ের জন্য। মেঘ আয়নার সামনে দাঁড়াল। বাম গালে 5 আঙুলের দাগ হয়ে আছে। অনুভূতিহীন আবির ভাই মেঘের কোমল হৃদয়টাকেও চূর্ণ বিচূর্ণ করে ফেলেছেন। আবির বাসা থেকে বেরিয়ে বাইক স্টার্ট দিল। স্পিডে বাইক চালিয়ে আসলো নিজের অফিসে। আবিরের রুমের দরজা ধাক্কা দিতেই রাসেলের চোখে পড়ল বিধ্বস্ত রুম। কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আবির জানালার পাশের দেয়ালে অনবরত ডান হাতে ঘুষি দিয়েই যাচ্ছে। রাসেল ছুটে গেল আবিরের কাছে। রাসেলও দরজা পর্যন্ত দৌড়ে গিয়ে চিৎকার দিয়ে ডাকল, রাকিব এদিকে আয়। রাকিব আর রাসেল টেনে হিচড়ে আবিরকে দেয়াল থেকে দূরে সরিয়ে আনল। আবিরের চোখে মুখে ক্রোধ স্পষ্ট। রাকিব আবিরের হাতের দিকে চাইল। নখ ও ঘুষির কারণে হাত কেটে রক্ত পড়ছে। সাদা রঙের দেয়ালের কিছুটা অংশ বেয়ে রক্ত গড়িয়ে পড়েছে ফ্লোরে। রাকিব চিৎকার দিয়ে বলল, রাসেল ফার্স্ট এইড বক্স বের কর তাড়াতাড়ি। রাকিব আবিরকে শক্ত করে জাপড়ে ধরে তপ্ত স্বরে শুধালো, কি হয়েছে তোর, এমন করছিস কেন আবির? আবির চিৎকার দিয়ে বলল, ছাড় আমাকে। রাকিব শান্ত কণ্ঠে বলল, কেন পাগলামি করছিস আবির, রাগটা একটু কমা প্লিজ, কি হয়েছে বল আমায়। আবির ব্যর্থ হয়ে বসে পড়ল চেয়ারে। আবিরের রক্তবর্ণের চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। রাসেল ফার্স্ট এইড বক্স নিয়ে আসলে রাকিব শান্ত কণ্ঠে বলল, তুই সবাইকে নিয়ে ওইদিকে যা, আমি আছি আবিরের কাছে। রাসেল চিন্তিত স্বরে বলল, কোনো প্রয়োজন হলে ডাকিস আমায়। সবাই চলে যাওয়ার পর রাকিব গম্ভীর কণ্ঠে বলল, দেখ হাতটার কি অবস্থা করেছিস। আবির ক্রোধিত কণ্ঠে বলল, আমি মস্ত বড় ভুল অপরাধ করে ফেলছি রাকিব, সেই অপরাধের কাছে আমার হাত কিছুই না। রাকিব চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে, কি করছিস তুই? আবিরের কণ্ঠস্বর ভিজে আসছে। আবির শীতল কণ্ঠে জবাব দিল, আমি একই ভুল পুনরায় করে ফেলছি। রাকিব আতকে উঠে শুধালো, কি, তুই মেঘকে মেরেছিস? রাকিব বুঝতে পারল আবির মেঘকে মারার ক্রোধে নিজেকে আহত করছে। রাকিব ভ্রু গুটিয়ে বলল, কেন মেরেছিস? আবির দীর্ঘশ্বাস ফেলে বলল, আমায় জান্নাতের সাথে কথা বলতে দেখে মেঘের মাথায় রক্ত উঠে গেছে, যা তা উল্টাপাল্টা বলা শুরু করছে। আমি রাগ কন্ট্রোল করতে পারিনি। ও এক পর্যায়ে প্রশ্ন করে বসল, আমি জান্নাতকে ভালোবাসি কিনা। এই কথাটা সহ্য করতে পারিনি। রাকিব অবাক চোখে তাকিয়ে রইল। আবির মনোকষ্টে শুধালো, আমি এখন কি করব রাকিব? রাকিব দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ, এখন তো মেঘ আগের মতো নেই। এখন তো মেঘও তোর প্রতি পসেসিভ। আমার মনে হয় না যে এই থাপ্পড়ের জন্য ও কথা বন্ধ করবে। আবির খড়খড়ে কণ্ঠে উত্তর দিল, তুই তো জানিস মেঘ খুব জেদি। ও যদি একবার জেদ করে বলে আমার সাথে কথা বলবে না, তাহলে এই জীবনে আর কোনোদিনও কথা বলবে না। বাই দ্য ওয়ে, কটা থাপ্পড় দিছিস? আবির তপ্ত স্বরে বলল, একটা। রাকিব শান্ত কণ্ঠে বলল, তুই চিন্তা করিস না, কিছু হবে না। জান্নাতকে নিয়ে কিছু ভাবছিস? মেঘ কি আর পড়তে চাইবে ওর কাছে? আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, ওকে জান্নাতের কাছেই পড়তে হবে। রাকিব আবিরকে হাসপাতালে নিয়ে যেতে চাইল। আবির সংকটজনক স্বরে উত্তর দিল, এটা আমার শাস্তি। আবির পকেট থেকে ফোন বের করে তানভীরকে কল করল। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, কোথায় তুই? তানভীর স্বাভাবিকভাবে উত্তর দিল, আমি তো পার্টি অফিসে। কেন ভাইয়া? আবির নিরেট কণ্ঠে জবাব দিল, এমনি। তানভীর চিন্তিত স্বরে বলল, কোনো সমস্যা ভাইয়া? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আবির গলা খাকড়ি দিয়ে বলল, কোনো সমস্যা নেই, তুই কাজ কর, রাখছি। এদিকে মেঘ কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে রইল। বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মেঘ রাত 9টার পর একা ছাদে চলে গেল। বৃষ্টির পানিতে কয়েক সেকেন্ডে ভিজে গেল মেঘের সর্বাঙ্গ। মেঘ আকাশের পানে তাকিয়ে বলা শুরু করল, আল্লাহ, আমার জীবনে তো হিটলার স্বভাবের ব্যক্তির কোনো অস্তিত্ব ছিল না, তাহলে কেন তুমি ওনাকে আমার সামনে নিয়ে এলে? উনি যদি অন্য কাউকেই ভালোবাসেন, তাহলে আমায় কেন ওনার প্রতি দুর্বল বানিয়েছ? আমি এখন কি করব? অক্ষিপল্লব বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। মেঘ শীতল কণ্ঠে শুধালো, আমি কি কখনো কারো প্রিয় হতে পারবো না? বেশ খানিকটা সময় মেঘ নিস্তব্ধ হয়ে বসে রইল।
মনের যত কষ্ট, ক্ষোভ, অপ্রাপ্তি ছিল সবই প্রকাশ করল আপন মনে। ঘণ্টাখানেক বসার পর সোফা থেকে উঠে হাঁটতে শুরু করল। একপাশে রেলিং ধরে দাঁড়িয়ে আপন মনে গুনগুন করে গান গাইছে। আমি কি তোমায় খুব বিরক্ত করছি? বলে দিতে পারো তো আমায়। হয়তো আমার কোনো প্রয়োজন নেই, তবুও লেগে থাকি একটা কোণায়। তুমি বলে দিতে পারো তা আমায়। চিঠি লিখব না এই ঠিকানায়। আমারও তো মন ভাঙে, চোখে জল আসে। আর অভিমান আমারও তো হয়, অভিমান আমারও তো হয়। অন্যদিকে আবির এখনও চেয়ারে হেলান দিয়ে বসে আছে। রাত 11টার দিকে মালিহা খান কল করলেন। আবির কল রিসিভ করে সালাম দিল। মালিহা খান সালামের উত্তর দিয়ে কিছুটা তপ্ত স্বরে বললেন, তুই কি বাসায় আসবি না? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আসবো একটু পর। কেন? মালিহা খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তোরা ভাই বোন মিলে কি শুরু করছিস? তুই বাহিরে বাহিরে থাকিস, তানভীর নির্বাচনের ভেজালে 12টার আগে বাসায় ফিরতে পারে না। এদিকে তোর বোনের 1-2 দিন পর পর কি হয়ে যায়, খায় না কিছু না। তোরা যদি রাতে নাই খাবি তাহলে বলে রাখতে পারিস না, আমরাও তোদের জন্য আর রান্না করব না। আবির হেলান থেকে উঠে মেরুদণ্ড সোজা করে বসল। আবির নিরেট কণ্ঠে শুধালো, মেঘ খায়নি? মালিহা খান সহসা উত্তর দিলেন, না। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি শুয়ে পড়ো, আমি আসছি। আর কিছু না বলেই উঠে পড়লেন। আবিরকে রুম থেকে বের হতে দেখে রাকিব আর রাসেল দুজনেই ছুটে আসে। আবিরকে কিছু বলার সাহসও পাচ্ছিল না তারা। রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, চল আমি তোকে দিয়ে আসি। আবির শক্ত কণ্ঠে জবাব দিল, আমি একা যেতে পারব। রাসেল ঠান্ডা কণ্ঠে বলল, এত বৃষ্টিতে বাইক নিয়ে যেতে পারবি? আবির আর কিছুই বলল না, বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে গেল। বৃষ্টির পানি এতটাই ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করে বরফের পানি ঢালছে কেউ। আপাদমস্তক ভিজিয়ে বাড়িতে ঢুকল আবির। 5 মিনিটে ফ্রেশ হয়ে একটা ধূসর রঙের টি-শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বেরিয়ে মেঘের রুমের দিকে হাঁটা দিল। আবির বাম হাতে মেঘের দরজায় ধাক্কা দিল। দরজা খুলতেই চোখ পড়ল ফাঁকা বিছানায়। আবির রুমে ঢুকে বারান্দাসহ সব জায়গায় খুঁজল, কোথাও নেই। রুম থেকে বেরিয়ে সারা বাড়িতে চক্কর দিল। মিমের রুমের সামনে দাঁড়িয়ে আবির ডাকল। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, মেঘ কোথায়? মিম স্বাভাবিকভাবেই উত্তর দিল, আপু তো রুমেই, সেই যে খাবে না বলে রুমে গেল, আর তো বেরই হতে দেখিনি। আবিরের চোখে মুখে চিন্তার ছাপ পড়ল। আবির গম্ভীর কণ্ঠে শুধু বলল, ঠিক আছে। আবির আবারও মেঘের রুমে গেল। সব জায়গা পুনরায় দেখল। মাথা গরম হয়ে যাচ্ছে আবিরের। হঠাৎ চোখ পড়ল সিঁড়ির দিকে। মনের অজান্তেই বলে ওঠে, ও ছাদে যায়নি তো? আবির ছাদে গিয়ে দরজা ধাক্কা দিয়ে চাইল। ভারী বর্ষণের ফলে ছাদেও পানি জমে আছে অনেকটা। আবির বৃষ্টির মধ্যে পা বাড়াল। হঠাৎ বিদ্যুৎ চমকানোতে আবিরের দৃষ্টিতে পড়ল রেলিং ঘেঁষে ছাদের ফ্লোরে পড়ে আছে অষ্টাদশী। আবির অকস্মাৎ চিৎকার দিয়ে উঠল, মেঘ! এক মুহূর্তে দৌড়ে গেল মেঘের কাছে। অজ্ঞান হয়ে পড়ে আছে আবিরের প্রেয়নিশী। আবির ঝাপটে ধরল মেঘের পিঠ বরাবর। আবির আকুল স্বরে মেঘকে ডাকল, কিন্তু মেঘ নিস্তেজ হয়ে পড়ে আছে। আবির সহসা 2 হাতে কোলে তুলে নিল মেঘকে। আবিরের চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অষ্টাদশীর গালে। মেঘের রুমে ঢুকে আবির তাকে বিছানায় বসিয়ে টাওয়াল দিয়ে হাত মুখ মুছে দিল। এরপর ছুটে গেল নিচে হালিমা খানের কাছে। আবির হালিমা খানের দরজায় দাঁড়িয়ে ডাকল, মামুনি। হালিমা খান দরজা খুলে আবিরকে ভিজে থাকতে দেখে চিন্তিত স্বরে শুধালেন, ভিজে আসছিস? আবির তপ্ত স্বরে বলল, মামুনি, তুমি একটু মেঘের রুমে যাও, ওর অবস্থা ভালো না। আপাতত বাড়ির মানুষকে ডেকো না, আমি ডাক্তার নিয়ে আসছি। হালিমা খান আঁতকে উঠে বললেন, কি হয়েছে? আবির চলে যেতে নিয়ে পুনরায় বলল, আর হ্যাঁ, ওর শরীরটা একটু ধুইয়ে দিও। 20 মিনিটের মধ্যে আবির ডাক্তার নিয়ে চলে এলো। মেঘের রুমের সামনে দাঁড়িয়ে সে গলা খাকড়ি দিল। আবির নরম স্বরে বলল, আসব? হালিমা খান কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আয়। আবির ও ডাক্তার ভেতরে ঢুকল। আবিরের দৃষ্টি কেবল অষ্টাদশীর মুখের পানে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ওর কিছু হবে না তো? ডাক্তার স্বাভাবিক কণ্ঠে বললেন, তেমন কোনো সমস্যা নেই, বেশিক্ষণ বৃষ্টিতে ভিজেছে মনে হয়, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, জ্ঞান ফিরলে খাইয়ে দিও, কোনো প্রকার মানসিক চাপ দিও না। আবির ঔষধগুলো কিনে নিয়ে এলো এবং ড্রেস পাল্টে মেঘের রুমে এলো। আবির হেয়ার ড্রায়ার বের করে মেঘের চুল শুকাতে লাগল। আবির হালিমা খানকে বললেন, মামুনি, তুমি ওকে একটু ধরে বসো। চুল শুকানো শেষ হলে আবির মেঘের হাতে পায়ে তেল মালিশ করতে লাগল। হালিমা খান আবিরকে শীতল কণ্ঠে বললেন, বাবা, তুই একটু বস, আমি তোর চাচ্চুকে বলে আসি। মাঝরাতে ঘুম ভাঙলে তো উনি আবার চিন্তায় পড়ে যাবেন।
আবির গম্ভীর কণ্ঠে বললেন, মেঘের এই অবস্থার কথা বলো না, শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ হবে। হালিমা খান রুম থেকে বেরিয়ে যেতেই আবির মেঘের সন্নিকটে বসল। মেঘের বাম হাত নিজের বুকের সাথে মিশিয়ে ওষ্ঠ এগিয়ে নিল মেঘের কানের কাছে। আবির গুনগুন করে মেঘকে শোনাল, मैं सिर्फ तेरा रहूंगा, तुझसे है वादा ये मेरा, तू मांग ले मुस्कुरा के, मेरा प्यार हक है तेरा। অষ্টাদশীর কপালে আলতোভাবে একটা চুমু দিয়েই সে বিছানা থেকে উঠে পড়ল। হালিমা খান ফিরে এসে মেঘকে ডাকতে লাগলেন। বেশ খানিকক্ষণ পর মেঘের জ্ঞান ফিরল। হালিমা খান কান্না করতে করতে মেঘকে ডাকছে, মেঘ, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘের দৃষ্টি পড়ল বাম পাশে চেয়ারে বসা আবির ভাইয়ের দিকে। সন্ধ্যার পর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো তার মনে পড়তে লাগল। হালিমা খান মেঘের কপালে হাত দিয়ে আঁতকে উঠে বললেন, মেঘের তো জ্বর উঠতেছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি ওকে ওঠাও, আমি খাবার নিয়ে আসছি, ঔষধ খাইয়ে দিলে যদি একটু কমে। হালিমা খান চিন্তিত স্বরে বললেন, তানভীর কোথায় আছে? আবির শক্ত কণ্ঠে জবাব দিল, ওকে জানিয়েছি, আসতেছে। আবির নিচ থেকে খাবার নিয়ে এলো এবং হালিমা খান মেঘকে হেলান দিয়ে বসিয়ে রাখলেন। আবির হাত মাখিয়ে মেঘের মুখের সামনে ধরে ছোট করে বলল, হাঁ কর। আবির ভাইয়ের কণ্ঠে কেঁপে উঠল মেঘ। সে কয়েক লোকমা ভাত খাওয়ার পর আর খেতে পারল না। আবির ঔষধ খাইয়ে মেঘের কপালে হাত রাখল। আবির শীতল কণ্ঠে বলল, মামুনি, তুমি থাকো ওর কাছে, কোনো সমস্যা হলে আমায় ডেকো, আমি সজাগ আছি। আবির বেরিয়ে যাওয়ার 15 মিনিট পর তানভীর দৌড়ে বাড়িতে ঢুকল। তানভীর ব্যাকুল হয়ে মাকে শুধাল, কি হয়েছে মেঘের? তানভীর থার্মোমিটার এনে জ্বর মাপল এবং জলপট্টি দিতে লাগল। তানভীর মায়ের দিকে চেয়ে মোলায়েম কণ্ঠে মাকে প্রশ্ন করল, ডাক্তার কি বলছেন? হালিমা খান কান্নারত কণ্ঠে বলছেন সিরিয়াস কোনো সমস্যা না, রেস্ট নিতে আর চিন্তা কম করতে, ঔষধ দিয়ে গেছেন। তানভীর পুনরায় জিজ্ঞেস করল, ঔষধ খাওয়ানো হয়েছে? হালিমা খান কোমল কণ্ঠে বললেন, হ্যাঁ, আবির খাইয়ে দিয়ে গেছে। তানভীর নমনীয় কণ্ঠে মাকে প্রশ্ন করল, ভাইয়া কোথায়? হালিমা খান উত্তর দিলেন, কিছুক্ষণ হলো গেল এখান থেকে। এদিকে আবির তার রুমে এসে ব্যালকনিতে পায়চারা করতে লাগল। সে বড় বড় পা ফেলে আবার ছাদে চলে গেল। ছাদের মাঝখানে একটি চেয়ারে বসে সে ভাবতে লাগল। আবির নিজেকে নিজে প্রশ্ন করল, আমি কি এখন ফিরে ভুল করে ফেললাম? আবিরের মনে পড়ছে পুরনো স্মৃতি। একটা সামান্য ভুলের কারণে গত 2 বছরে প্রেয়সী তার চোখে চোখ রাখেনি, আবিরের কোনো কথার উত্তরও দেয়নি। আবির বিদেশ যাওয়ার আগে তার হৃদয় হরিণীর কাছে আকুল মিনতি করেছিল, কিন্তু মেয়েটি সেদিনও মুখ ফুটে কিচ্ছু বলেনি। আবির পাড়ি জমিয়েছিল ভিন দেশে, তার ছোট্ট ললিনাকে ফেলে চলে গিয়েছিল বহুদূর। আবির আবারও মেঘের রুমে গেল, সব জায়গা পুনরায় দেখল। মাথা গরম হয়ে যাচ্ছে আবিরের। হঠাৎ চোখ পড়ল সিঁড়ির দিকে। মনের অজান্তেই বলে ওঠে, ও ছাদে যায়নি তো? আবির ছাদে গিয়ে দরজা ধাক্কা দিয়ে চাইল। ভারী বর্ষণের ফলে ছাদেও পানি জমে আছে অনেকটা। আবির বৃষ্টির মধ্যে পা বাড়াল। হঠাৎ বিদ্যুৎ চমকানোতে আবিরের দৃষ্টিতে পড়ল রেলিং ঘেঁষে ছাদের ফ্লোরে পড়ে আছে অষ্টাদশী। আবির অকস্মাৎ চিৎকার দিয়ে উঠল, মেঘ! এক মুহূর্তে দৌড়ে গেল মেঘের কাছে। অজ্ঞান হয়ে পড়ে আছে আবিরের প্রেয়নিশী। আবির ঝাপটে ধরল মেঘের পিঠ বরাবর। আবির আকুল স্বরে মেঘকে ডাকল, কিন্তু মেঘ নিস্তেজ হয়ে পড়ে আছে। আবির সহসা 2 হাতে কোলে তুলে নিল মেঘকে। আবিরের চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অষ্টাদশীর গালে। মেঘের রুমে ঢুকে আবির তাকে বিছানায় বসিয়ে টাওয়াল দিয়ে হাত মুখ মুছে দিল। এরপর ছুটে গেল নিচে হালিমা খানের কাছে। আবির হালিমা খানের দরজায় দাঁড়িয়ে ডাকল, মামুনি! হালিমা খান দরজা খুলে আবিরকে ভিজে থাকতে দেখে চিন্তিত স্বরে শুধালেন, ভিজে আসছিস? আবির তপ্ত স্বরে বলল, মামুনি, তুমি একটু মেঘের রুমে যাও, ওর অবস্থা ভালো না, আপাতত বাড়ির মানুষকে ডেকো না, আমি ডাক্তার নিয়ে আসছি। হালিমা খান আঁতকে উঠে বললেন, কি হয়েছে? আবির চলে যেতে নিয়ে পুনরায় বলল, আর হ্যাঁ, ওর শরীরটা একটু ধুইয়ে দিও। 20 মিনিটের মধ্যে আবির ডাক্তার নিয়ে চলে এলো। মেঘের রুমের সামনে দাঁড়িয়ে সে গলা খাকড়ি দিল। আবির নরম স্বরে বলল, আসব? হালিমা খান কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আয়। আবির ও ডাক্তার ভেতরে ঢুকল। আবিরের দৃষ্টি কেবল অষ্টাদশীর মুখের পানে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধাল, ওর কিছু হবে না তো? ডাক্তার স্বাভাবিক কণ্ঠে বললেন, তেমন কোনো সমস্যা নেই, বেশিক্ষণ বৃষ্টিতে ভিজেছে মনে হয়, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, জ্ঞান ফিরলে খাইয়ে দিও, কোনো প্রকার মানসিক চাপ দিও না। আবির ঔষধগুলো কিনে নিয়ে এলো এবং ড্রেস পাল্টে মেঘের রুমে এলো। আবির হেয়ার ড্রায়ার বের করে মেঘের চুল শুকাতে লাগল। আবির হালিমা খানকে বললেন, মামুনি, তুমি ওকে একটু ধরে বসো। চুল শুকানো শেষ হলে আবির মেঘের হাতে পায়ে তেল মালিশ করতে লাগল।
হালিমা খান আবিরকে শীতল কণ্ঠে বললেন, বাবা তুই একটু বস, আমি তোর চাচ্চুকে বলে আসি, মাঝরাতে ঘুম ভাঙলে তো উনি আবার চিন্তায় পড়ে যাবেন। আবির গম্ভীর কণ্ঠে বললেন, মেঘের এই অবস্থার কথা বলো না, শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ হবে। হালিমা খান রুম থেকে বেরিয়ে যেতেই আবির মেঘের সন্নিকটে বসল। মেঘের বাম হাত নিজের বুকের সাথে মিশিয়ে ওষ্ঠ এগিয়ে নিল মেঘের কানের কাছে। আবির গুনগুন করে মেঘকে শোনাল, मैं सिर्फ तेरा रहूंगा, तुझसे है वादा ये मेरा, तू मांग ले मुस्कुरा के, मेरा प्यार हक है तेरा। অষ্টাদশীর কপালে আলতোভাবে একটা চুমু দিয়েই সে বিছানা থেকে উঠে পড়ল। হালিমা খান ফিরে এসে মেঘকে ডাকতে লাগলেন। বেশ খানিকক্ষণ পর মেঘের জ্ঞান ফিরল। হালিমা খান কান্না করতে করতে মেঘকে ডাকছে, মেঘ, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘের দৃষ্টি পড়ল বাম পাশে চেয়ারে বসা আবির ভাইয়ের দিকে। সন্ধ্যার পর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো তার মনে পড়তে লাগল। হালিমা খান মেঘের কপালে হাত দিয়ে আঁতকে উঠে বললেন, মেঘের তো জ্বর উঠতেছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি ওকে ওঠাও, আমি খাবার নিয়ে আসছি, ঔষধ খাইয়ে দিলে যদি একটু কমে। হালিমা খান চিন্তিত স্বরে বললেন, তানভীর কোথায় আছে? আবির শক্ত কণ্ঠে জবাব দিল, ওকে জানিয়েছি, আসতেছে। আবির নিচ থেকে খাবার নিয়ে এলো এবং হালিমা খান মেঘকে হেলান দিয়ে বসিয়ে রাখলেন। আবির হাত মাখিয়ে মেঘের মুখের সামনে ধরে ছোট করে বলল, হাঁ কর। আবির ভাইয়ের কণ্ঠে কেঁপে উঠল মেঘ। সে কয়েক লোকমা ভাত খাওয়ার পর আর খেতে পারল না। আবির ঔষধ খাইয়ে মেঘের কপালে হাত রাখল। আবির শীতল কণ্ঠে বলল, মামুনি, তুমি থাকো ওর কাছে, কোনো সমস্যা হলে আমায় ডেকো, আমি সজাগ আছি। আবির বেরিয়ে যাওয়ার 15 মিনিট পর তানভীর দৌড়ে বাড়িতে ঢুকল। তানভীর ব্যাকুল হয়ে মাকে শুধাল, কি হয়েছে মেঘের? তানভীর থার্মোমিটার এনে জ্বর মাপল এবং জলপট্টি দিতে লাগল। তানভীর মায়ের দিকে চেয়ে মোলায়েম কণ্ঠে মাকে প্রশ্ন করল, ডাক্তার কি বলছেন? হালিমা খান কান্নারত কণ্ঠে বলছেন সিরিয়াস কোনো সমস্যা না, রেস্ট নিতে আর চিন্তা কম করতে, ঔষধ দিয়ে গেছেন। তানভীর পুনরায় জিজ্ঞেস করল, ঔষধ খাওয়ানো হয়েছে? হালিমা খান কোমল কণ্ঠে বললেন, হ্যাঁ, আবির খাইয়ে দিয়ে গেছে। তানভীর নমনীয় কণ্ঠে মাকে প্রশ্ন করল, ভাইয়া কোথায়? হালিমা খান উত্তর দিলেন, কিছুক্ষণ হলো গেল এখান থেকে। এদিকে আবির তার রুমে এসে ব্যালকনিতে পায়চারা করতে লাগল। সে বড় বড় পা ফেলে আবার ছাদে চলে গেল। ছাদের মাঝখানে একটি চেয়ারে বসে সে ভাবতে লাগল। আবির নিজেকে নিজে প্রশ্ন করল, আমি কি এখন ফিরে ভুল করে ফেললাম? আবিরের মনে পড়ছে পুরনো স্মৃতি। একটা সামান্য ভুলের কারণে গত 2 বছরে প্রেয়সী তার চোখে চোখ রাখেনি, আবিরের কোনো কথার উত্তরও দেয়নি। আবির বিদেশ যাওয়ার আগে তার হৃদয় হরিণীর কাছে আকুল মিনতি করেছিল, কিন্তু মেয়েটি সেদিনও মুখ ফুটে কিচ্ছু বলেনি। আবির পাড়ি জমিয়েছিল ভিন দেশে, তার ছোট্ট ললিনাকে ফেলে চলে গিয়েছিল বহুদূর। অতীতে আবিরের কাদম্বিনী নুপুরপুরে চঞ্চল পায়ে সারাক্ষণ খানবাড়িতে ছুটোছুটি করত। অথচ আবির সামনে আসলেই তার পা থেমে যেত, মুখ লুকাতো মায়ের আঁচলের নিচে। আবির খুব চেষ্টা করেছিল ললনার অভিমান ভাঙানোর, কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছিল। পড়তে গেলে, ঘুমাতে গেলে সেই চঞ্চল পায়ের নুপুরের শব্দ আবিরের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ করত। যেই ছোটোছুটি, যেই চঞ্চলতা সে নিজের চোখে দেখতে পারে না, তার শব্দ কানে আসলে আকাশ ভেঙে পড়ত মাথায়। তাই খুলিয়ে নিয়েছিল মেঘের পায়ের নুপুর। দেশ ছাড়ার কিছুদিন পূর্বে তানভীরকে জড়িয়ে ধরে 2 বছরের জমাটবদ্ধ নীল পাহাড় ভেঙে অঝরে কেঁদেছিল আবির। বোধশক্তি হওয়ার পর সেটাই ছিল আবিরের প্রথম কান্না। লোকে বলে পুরুষ মানুষের কাঁদা নিষেধ, কান্না এলেও কাঁদা যাবে না, চাপিয়ে রাখতে হবে তা মনের গহীনে। কিন্তু যখন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে যায় বা নিজের থেকেও প্রিয় ব্যক্তির সাথে দূরত্ব বেড়ে যায়, তখন পুরুষ মানুষ চাইলেও নিজেকে শক্ত রেখে অনুভূতি চেপে রাখতে পারে না। তানভীর আবিরের সেই মরা কান্না দেখে বিস্ময়কর চোখে তাকিয়েছিল। কয়েক মুহূর্ত পর আবিরকে জড়িয়ে ধরে কয়েক শতবার শুধু জিজ্ঞেস করেছিল। তানভীর অবাক হয়ে বারবার জিজ্ঞেস করল, কি হয়েছে, কি হয়েছে ভাইয়া, কাঁদছো কেন, বলো আমায়। কিন্তু বাঁধহীন কান্নার ফলে আবির কোনো উত্তরই দিতে পারছিল না। পরক্ষণেই তানভীর উপলব্ধি করেছিল, হয়তো দেশ ছেড়ে, প্রিয়জনদের ছেড়ে চলে যাবে, তাই এভাবে কাঁদছে। সে আর প্রশ্ন করেনি, চুপচাপ ভাইয়ের কান্নার গভীরতা মাপতে ব্যস্ত হয়েছিল। আবিরের সেই ক্রন্দন স্থির হয়েছিল প্রায় 1 ঘণ্টা। কান্নার মাত্রা কিছুটা কমার পর তানভীর ধীর কণ্ঠে শুধিয়েছিল, কি হয়েছে ভাইয়া, এভাবে কাঁদছ কেন? আবির কান্নারত কণ্ঠে শুধু বলেছিল, আমি ওকে ছেড়ে এত দূর কিভাবে থাকব। গভীর রাত, শান্ত নিস্তব্ধ একটা পরিবেশে আবিরের এই কথাটা তানভীরের হৃদয়ে গিয়ে লেগেছিল। তানভীরের বয়স তখন সবেমাত্র 16তে পড়েছে।
এত কিছু না বুঝলেও ভাইয়ের কথাটার মানে সে স্পষ্ট বুঝতে পেরেছিল। তানভীর ছোট করে প্রশ্ন করেছিল, কে সে? আবির তখনও অঝরে কেঁদেই চলেছে। গলা খাকারি দিয়ে ছোট করে বলেছিল, মেঘ। তানভীর বিমোহিত নয়নে তাকিয়েছিল বেশ খানিকক্ষণ। তারপর ভাইকে শান্ত করে ছাদের ফ্লোরে বসে আবিরের অবক্ত প্রেমানুভূতি শুনেছিল। তানভীরের কাঁধে ছিল গুরুদায়িত্ব। একদিকে মায়ের পেটের বোন, অন্যদিকে চাচাতো ভাইয়ের নির্মল কান্না। সব কিছু শুনে শেষমেশ তানভীর শান্ত কণ্ঠে বলেছিল, তুমি চিন্তা করো না ভাইয়া, আমি আছি তো মেঘকে দেখে রাখার জন্য। তোমার ভালোবাসা তোমারই থাকবে। সেই রাতে এক ফোঁটাও ঘুমায়নি দু ভাই। সারা রাত জেগে শুধু মেঘকে নিয়েই অধিবেশন করেছিল। এমনকি দেশ ছেড়ে যাওয়ার দিনও আবির তানভীরকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলেছিল। ওকে দেখে রাখিস, ওর ওপর যেন কোনো আঁচ না পড়ে। আবির দেশ ছাড়ার পর থেকে মেঘকে দেখে রাখার গুরুদায়িত্ব পড়েছে তানভীরের ওপর। মেঘ কোথায় যায়, কার সাথে মিশে, খাওয়া, পড়াশোনা, স্কুল, কলেজ, টিউশন, পছন্দ অপছন্দ সব কিছু দেখে রাখা ছিল তানভীরের প্রথম কাজ। শত ব্যস্ততার মাঝেও আবির দিনে কমপক্ষে 3 বার করে তানভীরকে কল দিয়ে শুধু মেঘের খোঁজ নিত। 7 বছরে এমন একটা দিন কাটেনি যে আবির মেঘের খোঁজ নেয়নি। তবে গত 7 বছরে মেঘের কোনো ছবি দেখেনি আবির। আবিরের এক কথা, বেঁচে থাকলে দেশে ফিরেই মেঘকে দেখবে। আবির দেশে ফেরার দিন এয়ারপোর্টে আসার পর তানভীর আবিরকে জড়িয়ে ধরে কানে কানে বলেছিল। তানভীর খিসফিস করে বলেছিল, আজ থেকে আমি রিল্যাক্স করব, তোমার বউ তুমি সামলাবে। আবির মুচকি হেসে বলেছিল, বউকে সামলাতেই তো 6 মাস আগে ফিরতে হলো। আবির চেয়েছিল আরও 6 মাস পর আরও নিজেকে গুছিয়ে একেবারে আসতে, কিন্তু হঠাৎই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, যার ফলশ্রুতিতে 6 মাস ওয়েট করা আবিরের পক্ষে সম্ভব ছিল না। যেই ছেলের জন্য ছোট্ট কাদম্বিনীর গায়ে হাত তুলেছিল আবির, যার জন্য তাকে 9 বছর যাবৎ প্রেয়সীর থেকে দূরে থাকতে হয়েছে, সেই জয় নামক ছেলে পুনরায় আবির্ভূত হয়েছিল মেঘের জীবনে। জয় মেঘকে দেখার পর থেকে খুব চেষ্টা করছিল কথা বলার। কোচিং থেকে আবিরকে তা জানানোর পর আবির তানভীরকে ওই ছেলে সম্পর্কে খোঁজ নিতে বলে। দিন শেষে জানতে পারে এই ছেলেই ছোটবেলার সেই জয়। এটা জানা মাত্র আবিরের মাথায় রক্ত উঠে গেছিল। এমার্জেন্সি ভিসা ম্যানেজ করে দেশে ফিরেছে। দেশে ফিরেই 9 বছরের রাগ, ক্রোধ, আক্রোশ সবটা ঢেলে জয়কে পিটিয়েছিল আবির। বর্তমান। তানভীর ঘণ্টাখানেক মেঘের মাথায় জলপুট্টি দিয়েছে, কিন্তু জ্বর যেন কোনোভাবেই কমছে না। হালিমা খান ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ সজাগ হয়ে তানভীরকে জলপুট্টি দিতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিরে, তুই এখনও এখানে? সেই কখন এসেছিস, খাবি না? তানভীর ছোট করে বলল, খিদে নেই। হালিমা খান পুনরায় বললেন, আবিরও মনে হয় খায়নি, 2 ভাই মিলে খেতে যা। তৎক্ষণাৎ আবিরের কথা মনে পড়ল তানভীরের। তানভীর বিড়বিড় করে বলল, এই রে, ভাইয়া কোথায় আছে? সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়াল। তানভীর স্বাভাবিক কণ্ঠে মাকে বলল, আম্মু, একটু পরপর বনুর জ্বরটা চেক করো, সমস্যা মনে হলে আমায় ডেকো। কোনো রকমে কথাগুলো বলে স্পিডে বের হল মেঘের রুম থেকে। এক ছুটে চলে গেল আবিরের রুমে, কিন্তু আবির রুমে নেই। তানভীর দৌড় দিল ছাদের দিকে। ছাদের দরজা থেকেই চোখে পড়ল আবির সিঙ্গেল সোফাতে বসে আকাশের পানে মুখ করে বসে আছে। এক মুহূর্ত দেরি না করে তানভীর বৃষ্টির মধ্যেই আবিরের কাছে দৌড়ে গেল। ছোটাছুটির ফলে তানভীরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তানভীর ঘন ঘন শ্বাস ছেড়ে আবিরকে ডাকল, ভাইয়া, বৃষ্টির মধ্যে বসে আছো কেন? রুমে চলো। আবির আকাশের দিকে দৃষ্টি রেখেই শক্ত কণ্ঠে উত্তর দিল, তুই রুমে যা। তানভীর পুনরারে অনুরোধ করে বলল, প্লিজ ভাইয়া, রুমে চলো, কি পাগলামি শুরু করছো তোমরা? আবির ক্রন্দিত কণ্ঠে জবাব দিল, আমার জন্যে মেঘের আজ এই অবস্থা, আমার মরে যাওয়া উচিত। আবিরের কথায় তানভীরের প্রচণ্ড রাগ হল। তানভীর রাগে ফুসফুসতে বলল, তোমাদের মরতে হবে না, আমিই মরে যাই, তাতেই তোমাদের শান্তি হবে। তানভীর ধীর কণ্ঠে পুনরায় বলল, আমাকে ধমকাচ্ছ কেন? বনু না হয় অবুঝ, পাগলামি করে ফেলছে, তাই বলে তুমি কেন পাগলামি করছো ভাইয়া? তোমার কি এমন কাজ করা মানাচ্ছে? রাকিব ভাইয়া তোমার অবস্থা দেখে ভয় পেয়ে আমায় কল দিয়েছিল। তুমি যদি স্ট্রং না থাকো তাহলে মেঘকে কে সামলাবে বলো? তুমি তো জানো ভাইয়া, আমার জীবনে মেঘ আর তুমি সবচেয়ে কাছের মানুষ। তোমার বা মেঘের কিছু হলে আমি বাঁচতে পারবো না। প্লিজ পাগলামি করো না, রুমে চলো। তানভীর বেশ কিছুক্ষণ শান্ত কণ্ঠে আবিরকে বুঝিয়ে রুমে নিয়ে গেছে। আবিরকে শাওয়ার নিতে পাঠিয়ে তানভীর নিজেও ফ্রেশ হয়ে এসেছে। আবিরের হাত ফেটে রক্ত জমে আছে।
তানভীর মলম লাগিয়ে দিতে দিতে আস্তে করে বলল, ব্যান্ডেজ করে দেব ভাইয়া? আবির স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, ব্যান্ডেজ লাগবে না, খোলা থাকলে তাড়াতাড়ি ঠিক হবে। তানভীর পুনরায় প্রশ্ন করল, ভাইয়া খাবে না? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। তানভীর বুঝতে পারল ভাইকে জোর করে কোনো লাভ হবে না। সে চলে গেল। ফজরের নামাজ পড়ে আবির ফিরে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় দেখল মেঘের রুমে সবাই হুমড়ি খেয়ে পড়েছে। মোজাম্মেল খান রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করলেন, বৃষ্টিতে ভিজতে গেছিলি কেন? বৃষ্টিতে ভিজলে যে জ্বর উঠবে সেই বোধশক্তি কি তোর হয়নি এখনো? আলী আহমেদ খান ধীর কণ্ঠে বলে উঠলেন, এখন 1 মিনিট নষ্ট করা একটা দিন নষ্ট করার সময়। ইচ্ছেকৃত জ্বর বাঁধানো কি ঠিক হয়েছে তোমার? মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। হালিমা খান ওকে খেতে বললে ও সবার উপর উঠা রাগ মায়ের উপর ঝাড়ল। মেঘ কাপা কাপা গলায় চিৎকার দিয়ে বলল, বললাম তো খাবো না, তেতো লাগে সবকিছু। ঠিক তখন আবির হাজির হল রুমে। আবির গম্ভীর কণ্ঠে ধমক দিয়ে বলল, এখানে এত ভিড় করার মতো কি হয়েছে? অসুস্থ রুগী দেখতে এসেছো, দেখে চুপচাপ চলে যাবে। রুগীকে এত প্রশ্ন করছো কেন? ডাক্তার বলেছেন ওকে কোনো প্রকার চাপ না দিতে। অনুগ্রহ করে ওকে একটু শান্তিতে থাকতে দাও। ইকবাল খান শান্ত কণ্ঠে বললেন, না মানে মেঘ জেনে বুঝে বৃষ্টিতে ভিজেছে কেন এটাই সবাই জিজ্ঞেস করছিল, আর কিছু না। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, ওর ইচ্ছে হয়েছে বৃষ্টিতে ভিজতে, তাই ভিজেছে। তাছাড়া জ্বর হলে মাথা ফ্রেশ হয়। এখন সবাই নাস্তা করতে যাও। মেঘ মনে মনে বলল, চোরের ওপর বাটপারি, বাহ হিটলার বাহ। সবাই চলে যাবার পর আবির গম্ভীর কণ্ঠে বলল, তানভীর, মেঘের জন্য নাস্তা নিয়ে আয়। মেঘ আর আবিরের চোখাচোখি হতেই আবির দুবার ভ্রূণ আড়াল। মেঘ হেসে ফেলে পরক্ষণেই মুখ কোমড়া করল। আবির বিছানার পাশে বসে মৃদুকণ্ঠে শুধাল, এখন কেমন লাগছে? জ্বর কি কমেছে? মেঘ কিছুই বলল না। আবির ততস্থ হয়ে জ্বর মেপে ছোট করে বলল, তুই খাইয়ে দে। তানভীর সাঁই দিয়ে বলল, ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। তানভীর মেঘকে খাইয়ে দিয়ে নিচে গেল। আবির মেঘকে ঔষধ খাইয়ে দিল। আবির নিরেট কণ্ঠে বলল, সাবধানে থাকিস। আবির চলে যেতে নিলে মেঘ আবিরের ডান হাত আঁকড়ে ধরল। আবির ব্যথায় উফ করে উঠল। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি মরে গেলে আপনি? আবির রাগান্বিত কণ্ঠে গর্জে উঠে বলল, চুপ! আর কোনোদিন যদি তোর মুখে এই কথা শুনি তাহলে ওই দিনই তোকে মেরে বুড়ি গঙ্গায় ফেলে দিয়ে আসব। মেঘ বিড়বিড় করে বলল, এই বাড়ির কেউ আমায় ভালোবাসে না। আবির তত্ত্বস্বরে বলল, তুই হয়তো জানিস না, কারো অলিখিত কাব্য তুই, কারো স্বস্তির নিঃশ্বাস নেয়ার কারণ তুই। সময় থাকতে সাবধান হয়ে যা মেঘ। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে প্রশ্ন করল, কার? দীর্ঘশ্বাস ফেলে প্রখর স্বরে বলল, তোর বাবা মায়ের। আবির পুরো বাড়ির সবার ভালোবাসার কথা মেঘকে বুঝিয়ে বলল। মেঘ চিন্তিত কণ্ঠে শুধাল, আপনার কথা বললেন না কেন? আবির শক্ত কণ্ঠে বলল, তোর এখন রেস্ট নেয়া প্রয়োজন। আবির বেরিয়ে যাওয়ার সময় রান্নাঘরে গিয়ে রাশভারী কণ্ঠে বলল, ছাদের গেটে তালা দিয়ে দিয়েছি, তোমাদের কারো ছাদে যাওয়ার প্রয়োজন হলে আমার রুম থেকে চাবি নিয়ে যেও। আকলিমা খান চিন্তিত কণ্ঠে শুধালেন, মেঘ কি রাতে ছাদে গিয়ে ভিজেছিল? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে ধমক দিয়ে বলল, তোমাদের এসব নিয়ে গবেষণা করতে হবে না। মেঘকে এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করবা না, এই টপিক এখানেই শেষ। বিকেলে আবিরের প্রচণ্ড জ্বর এলো। মালিহা খান তার ঘরে গিয়ে আতকে উঠলেন। আবিরের ডান হাত ফুলে গেছে। ইকবাল খান ডাক্তার ডাকলেন। মেঘের ঘুম ভাঙলে হালিমা খান তপ্ত স্বরে বললেন, তোরা 3 ভাই বোন মিলে কি শুরু করছিস বলতো? এখন আবার আবিরের জ্বর। মেঘ আতকে উঠে প্রশ্ন করল, কি হয়েছে আবির ভাইয়ের? হালিমা খান কোমল কণ্ঠে বলতে শুরু করলেন, রাত থেকেই তো ছেলেটা দৌড়ের উপর, বৃষ্টিতে ভিজে তোরে ছাদ থেকে রুমে আনছে, ডাক্তার আনছে, কিভাবে যেন হাত কাটছে, সেই হাত ফুলে এখন জ্বর উঠে গেছে। জ্বরে চোখ খুলতে পারছে না ছেলেটা। মেঘ অবাক হয়ে ভাবল, আবির ভাই আমার জন্য এত কিছু করেছেন? তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল, চোয়াল শক্ত হয়ে এলো, দীর্ঘশ্বাস ছেড়ে কপাল কুচকাল। মনে মনে বলল, আমি ওনাকে নিয়ে ভাবছি কেন? ওনাকে নিয়ে ভাবার তো মানুষ আছেই। তাছাড়া উনি আমায় মেরেছেন, তার শাস্তি আল্লাহ ওনাকে দিয়েছেন। আমার তো এতে খুশি হওয়ার কথা। কথাগুলো ভেবেই গাল ফুলাল।
তারপর মায়ের মলিন মুখের পানে একবার তাকিয়ে আবার মনে মনে বলা শুরু করল, যেখানে আম্মু, আব্বু আর ভাইয়া কোনোদিন আমার গায়ে হাত তুলেনি, সেখানে উনি আমার গায়ে হাত তুললেন কোন অধিকারে? তাও আবার আরেকজনের জন্য। উনি আমাকে পছন্দ করলেও মেনে নিতাম। উনি তো জান্নাত আপুকে ভালোবাসেন, তাহলে আমার উপর অধিকার দেখাতে আসেন কেন? কারো জীবনে অনাকাঙ্ক্ষিতের ন্যায় পড়ে থাকার চেয়ে একাকী জীবন কাটানো অনেক ভালো। আমি আপনার জীবনে অবাঞ্ছিত হয়ে থাকতে চাই না। আজ থেকে আমার মনে হিটলারের কোনো অস্তিত্ব থাকবে না। একবার সুস্থ হই শুধু, আমার জীবনের সকল সিদ্ধান্ত আমি নিব। আমার ব্যাপারে কাউকে নাক গলাতে দিব না। হালিমা খান মেয়ের কপালে হাত রেখে ব্যস্ত হলেন জলপট্টি দেওয়ার জন্য। গত রাত থেকে নাওয়া খাওয়া এক করে মেয়ের যত্ন নিচ্ছেন। চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মেঘের মাথায় জলপট্টি দিতে দিতে মেঘের চুলে হাত দিলেন। দীর্ঘ চুলে জট লেগে অগোছালো হয়ে আছে। হালিমা খান কোমল কণ্ঠে মেয়েকে বললেন, তোর চুলগুলো কাটাতে হবে। মেঘ আঁতকে উঠে ছোট করে শুধালো, কেন? হালিমা খান দীর্ঘশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বললেন, তুই তো নিজের যত্নই নিতে পারিস না, চুলের যত্ন কিভাবে নিবি? তার থেকে ভালো এখন চুলগুলো ছোট করে দিলে ভর্তি পরীক্ষা দিতে দিতে দেখবি বড় হয়ে যাচ্ছে। মেঘ চুপচাপ মায়ের কথা শুনছে, কোনো প্রতিবাদ করল না। চোখ বন্ধ করেই শুয়ে আছে। এখনও জ্বর 100 ডিগ্রি সিতেই আছে। ঔষধ খাওয়ানো হচ্ছে, তারপরেও কমছে না। প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না মেঘ, সারাক্ষণ চোখ বন্ধ করেই শুয়ে থাকে। তানভীর বিকেলে বের হয়েই এমপির সম্মেলনে গেল। সেখানে প্রোগ্রাম শেষ করে তারা কয়েকজন মিলে এলাকায় বেরিয়েছে ভোট চাওয়ার জন্য। এক গলিতে কয়েকটা বাসায় ভোট চাওয়ার পর আচমকা তানভীরের নজর পড়ে মেন রোডে। সাথের কয়েকজনকে দায়িত্ব দিয়ে তানভীর দৌড়ে বেরিয়ে এলো গলি থেকে। মেন রোডে এসে গলা উঁচু করে ডাকল, এই মেয়ে দাঁড়াও। বন্যা সহসা পিছনে ঘুরল এবং তানভীরকে দেখে বিস্মিত হল। বন্যা বিস্মিত হয়ে বলল, ভাইয়া আপনি? তানভীর কয়েক কদম এগিয়ে বন্যার মুখোমুখি হয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আমি তোমার কোন জন্মের ভাই? তানভীরের গোমরামুখ কথায় বন্যা কিছুটা ভ্যাবাচ্যাকা খেল। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, না মানে আপনি মেঘের ভাইয়া, তাই। এবার কিছুটা কড়া স্বরে বলল, আমাকে ভাইয়া ডাকার অধিকার শুধু মেঘের। তোমার ইচ্ছে হলে তানভীর ভাই বলতে পারো, কিন্তু মায়ের পেটের ভাইয়ের মতো ভাইয়া ভাইয়া বলে ডাকবা না। বন্যা আস্তে আস্তে বিড়বিড় করল, মেঘের ভাইগুলো এমন কাঠখোট্টা কেন? এতদিন শুধু মেঘের মুখেই শুনতাম, এখন দেখি সত্যি সত্যি। তানভীর টিস্যু দিয়ে নাক মুখ মুছে ছোট করে শুধালো, কোথায় যাওয়া হচ্ছিল? বন্যা তটস্থ হয়ে বলল, ফুচকা খেতে। বন্যা পুনরায় স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, আপনি এখানে কেন তানভীর ভাই? প্রশ্ন শেষ করার আগেই বন্যা দেখল তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা ঢোক গিলে ছোট করে বলল, কাচুমাচু হয়ে বলল, সরি তানভীর ভাই। তানভীর মুচকি হেসে উত্তর দিল, সামনেই নির্বাচন, তাই ভোট চাইতে এসেছিলাম। বন্যা নিরুদ্বেগ কণ্ঠে বলল, ও। তানভীর কপাল কুচকে বলল, এভাবে রিয়াকশন দিচ্ছ কেন? আমাদের এমপিকে কি পছন্দ না? ভোট দিবা না? বন্যা পাতঙ্কিত হয়ে তাকালো তানভীরের দিকে এবং ডানে বামে মাথা নাড়িয়ে বলল, না না, তেমন কোনো বিষয় না। তাছাড়া আমি তো ভোটারই হইনি। তাতে কি হয়েছে? তোমার আব্বু, আম্মু, বড় বোন তো আছে। যেভাবে রিয়াকশন দিচ্ছ মনে হচ্ছে গোষ্ঠীর কাউকে ভোট দিতে দেবে না। বন্যা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আস্তে করে বলল, আপনাদের এমপিকেই ভোট দিতে বলবো। তানভীর মোলায়েম কণ্ঠে বলল, ঠিক আছে, এখন বাসায় যাও। কিছুক্ষণের মধ্যেই তোমাদের বাসায় আসছি। সবাইকে হালকা নাস্তা দিও। বন্যা চোখ গোল গোল করে চাইল। বন্যা ছোট করে বলল, আমি ফুচকা খেতে যাচ্ছিলাম। তানভীর কণ্ঠ ভারী করে বলল, একদিন ফুচকা না খেলে কি মরে যাবে? বন্যা নির্বাক চোখে চেয়ে রইল। তানভীর গলা খাকারি দিয়ে পুনরায় বলে উঠল, ভেবো না তোমায় জোর করছি। সম্মেলন থেকে সরাসরি এদিকে চলে আসছি। ওরা সকালের পর থেকে এখনো খায়নি কিছু। তোমাদের এদিকে নাস্তা খাওয়ার মতো কোনো দোকান নেই। তুমি বন্যুর বেস্ট ফ্রেন্ড, সেই সুবাদে তোমাকে বলছি, ওদের জন্য একটু চা বিস্কুট আর হালকা নাস্তার ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, জি অবশ্যই, আমি বাসায় গিয়ে ব্যবস্থা করছি। আপনি সবাইকে নিয়ে বাসায় আসবেন প্লিজ। বন্যা পুনরায় প্রশ্ন করল, বাসা চিনেন? তানভীর ওপর নিচ মাথা নাড়ল। বন্যার কথা না বাড়িয়ে চুপচাপ বাসার দিকে হাঁটা দিল। বন্যার পরিবার মধ্যবিত্ত। বাসায় গিয়ে বন্যা আম্মু আর বোনকে বলে রান্নার ব্যবস্থা করল। কিছুক্ষণের মধ্যেই নুডলস, পাকোড়া, ফিরনি আর চা বিস্কুট রেডি হল। তানভীর সবাইকে নিয়ে হাজির হল এবং বন্যার হাতে দুটো শপিং ব্যাগ এগিয়ে দিল। একটা ব্যাগে ছিল পার্সেল করা ফুচকা। বন্যা অবাক হয়ে ভাবল, তানভীর ভাই আমার জন্য ফুচকা এনেছেন? উনি কবে থেকে এত ভালো মানুষ হলেন?
অন্য ব্যাগে ছিল ফলমূল। নাস্তা শেষে তানভীর বন্যার মায়ের থেকে বিদায় নিল। তানভীর বন্যার দিকে চেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার বান্ধবী অসুস্থ, খোঁজ নিও ওর, আসছি। তানভীর বিকেলে বের হয়েই এমপির সম্মেলনে গেল। সেখানে প্রোগ্রাম শেষ করে তারা কয়েকজন মিলে এলাকায় বেরিয়েছে ভোট চাওয়ার জন্য। এক গলিতে কয়েকটা বাসায় ভোট চাওয়ার পর আচমকা তানভীরের নজর পড়ে মেন রোডে। সাথের কয়েকজনকে দায়িত্ব দিয়ে তানভীর দৌড়ে বেরিয়ে এলো গলি থেকে। মেন রোডে এসে গলা উঁচু করে ডাকল। তানভীর গলা উঁচু করে ডাকল, এই মেয়ে, দাঁড়াও। বন্যা সহসা পিছনে ঘুরল এবং তানভীরকে দেখে বিস্মিত হল। বন্যা বিস্মিত হয়ে বলল, ভাইয়া আপনি? তানভীর কয়েক কদম এগিয়ে বন্যার মুখোমুখি হয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আমি তোমার কোন জন্মের ভাই? তানভীরের গোমরমুখ কথায় বন্যা কিছুটা ভ্যাবাচাকা খেল। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, না মানে আপনি মেঘের ভাইয়া তাই? তানভীর এবার কিছুটা কড়া স্বরে বলল, আমাকে ভাইয়া ডাকার অধিকার শুধু মেঘের। ইচ্ছে হলে তানভীর ভাই বলতে পারো, কিন্তু মায়ের পেটের ভাইয়ের মতো ভাইয়া ভাইয়া বলে ডাকবা না। বন্যা আস্তে আস্তে বিড়বিড় করল, মেঘের ভাইগুলো এমন কাঠখোট্টা কেন? এতদিন শুধু মেঘের মুখেই শুনতাম, এখন দেখি সত্যি সত্যি। তানভীর টিস্যু দিয়ে নাক মুখ মুছে ছোট করে শুধাল, কোথায় যাওয়া হচ্ছিল? বন্যা তটস্থ হয়ে বলল, ফুচকা খেতে। বন্যা পুনরায় স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, আপনি এখানে কেন তানভীর ভাই? প্রশ্ন শেষ করার আগেই বন্যা দেখল তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা ঢক গিলে ছোট করে বলল, সরি তানভীর ভাই। তানভীর মুচকি হেসে উত্তর দিল, সামনেই নির্বাচন, তাই ভোট চাইতে এসেছিলাম। বন্যা নিরুদ্বেগ কণ্ঠে বলল, ও। তানভীর কপাল কুঁচকে বলল, এভাবে রিয়াকশন গেলা কেন? আমাদের এমপিকে কি পছন্দ না, ভোট দিবা না? বন্যা আতঙ্কিত হয়ে তাকালো তানভীরের দিকে এবং ডানে বামে মাথা নাড়িয়ে বলল, না না, তেমন কোনো বিষয় না, তাছাড়া আমি তো ভোটারই হইনি। তানভীর বিরক্তি নিয়ে বলল, তাতে কি হয়েছে? তোমার আব্বু আম্মু বড় বোন তো আছে। যেভাবে রিয়াকশন দিচ্ছ মনে হচ্ছে গোষ্ঠীর কাউকে ভোট দিতে দেবে না। বন্যা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আস্তে করে বলল, আপনাদের এমপিকেই ভোট দিতে বলবো। তানভীর মোলায়েম কণ্ঠে বলল, ঠিক আছে, এখন বাসায় যাও, কিছুক্ষণের মধ্যেই তোমাদের বাসায় আসছি, সবাইকে হালকা নাস্তা দিও। বন্যা চোখ গোল গোল করে চাইল। বন্যা ছোট করে বলল, আমি ফুচকা খেতে যাচ্ছিলাম। তানভীর কণ্ঠ ভারী করে বলল, একদিন ফুচকা না খেলে কি মরে যাবে? বন্যার নির্বাক চোখে চেয়ে রইল। তানভীর গলা খাকড়ি দিয়ে পুনরায় বলে উঠল, ভেবো না তোমায় জোর করছি, সম্মেলন থেকে সরাসরি এদিকে চলে আসছি। ওরা সকালের পর থেকে এখনো খায়নি কিছু। তোমাদের এদিকে নাস্তা খাওয়ার মতো কোনো দোকান নেই। তুমি বন্যুর বেস্ট ফ্রেন্ড, সেই সুবাদে তোমাকে বলছি, ওদের জন্য একটু চা বিস্কুট আর হালকা নাস্তার ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, জি অবশ্যই, আমি বাসায় গিয়ে ব্যবস্থা করছি, আপনি সবাইকে নিয়ে বাসায় আসবেন প্লিজ। বন্যা পুনরায় প্রশ্ন করল, বাসা চিনেন? তানভীর ওপর নিচ মাথা নাড়ল। বন্যার কথা না বাড়িয়ে চুপচাপ বাসার দিকে হাঁটা দিল। বন্যার পরিবার মধ্যবিত্ত। বাসায় গিয়ে বন্যা আম্মু আর বোনকে বলে রান্নার ব্যবস্থা করল। কিছুক্ষণের মধ্যেই নুডলস, পাকোড়া, ফিরনি আর চা বিস্কুট রেডি হল। তানভীর সবাইকে নিয়ে হাজির হল এবং বন্যার হাতে দুটো শপিং ব্যাগ এগিয়ে দিল। একটা ব্যাগে ছিল পার্সেল করা ফুচকা। বন্যা অবাক হয়ে ভাবল, তানভীর ভাই আমার জন্য ফুচকা এনেছেন, উনি কবে থেকে এত ভালো মানুষ হলেন? অন্য ব্যাগে ছিল ফলমূল। নাস্তা শেষে তানভীর মায়ের কাছ থেকে বিদায় নিল। তানভীর বন্যার দিকে চেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার বান্ধবী অসুস্থ, খোঁজ নিও ওর, আসছি। তানভীর যাওয়ার পরপরই বন্যার রুমে এসে মেঘকে কল দিল। তৃতীয়বার কলটি রিসিভ হল। বন্যা চিন্তিত স্বরে শুধাল, তুই নাকি অসুস্থ? কি হয়েছে তোর? মেঘ জ্বরের ঘোরে কাপা কাপা গলায় বলল, জ্বর? তোকে কে বলল? বন্যার স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, তানভীর ভাই আসছিল, উনিই বলে গেলেন। মেঘ কপাল কুঁচকে গলায় একটু জোর দিয়ে বলল, ভাইয়া তোদের ওখানে গেছিল কেন? বন্যা উত্তর দিল, আমাদের এলাকাতে ভোট চাইতে এসেছিলেন, আমাদের বাসায় হালকা নাস্তা করে গেছেন, আর তোর কথা বলে গেছেন। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ওহ আচ্ছা। বন্যা পুনরায় শুধাল, জ্বর কি বেশি? আর জ্বর কিভাবে বাঁধালি? মেঘ ভরাট শীতল কণ্ঠে উত্তর দিল, অনেক জ্বর, এমনিতেই উঠছে। মেঘ মনে মনে ভাবল, আবির ভাই থাপ্পড় মেরেছে, এটা কোনোভাবেই বন্যাকে বলা যাবে না। বন্যা উত্তেজিত কণ্ঠে বলল, বেবি শোন না, জানিস তোর ভাই তো আমার জন্য ফুচকা নিয়ে আসছে আজ। মেঘ এবার চোখ গোল গোল করে চাইল। মেঘ গলা ঝেড়ে বলল, কাহিনী কি, পুরোটা বল।
বন্যা সব খুলে বলার পর মেঘ সোজা সাপটা উত্তর দিল। মেঘ গলার স্বর শক্ত করে বলল, শুন, আমার ভাই যতই রাগ দেখাক না কেন, দিন শেষে আমার পছন্দের সব জিনিস ভাইয়াই এনে দেয়। আবির ভাইয়ের মতো এত নিষ্ঠুর না, তাই ভবিষ্যতে আমার ভাইয়াকে নিয়ে বাজে কথা বলবি না। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, আবির ভাইয়ের সাথে আবার কিছু হয়েছে নাকি? মেঘ থাপ্পড়ের কথা এড়িয়ে গিয়ে জানালো যে সে আবিরের ফোনে মেয়ের ছবি দেখেছে এবং জান্নাত আপুর সাথে তার মধুর আলাপ শুনেছে। বন্যা বিরক্তি নিয়ে বলা শুরু করল, ফালতু ব্যাটারে নিয়ে একদম ভাববি না তুই, তোর জন্য কিউট একটা বয়ফ্রেন্ড খুঁজে দিব, তুই কোনো চিন্তা করিস না। মেঘের চোখ ভিজে এলো। মেঘা আস্তে করে বলল, সময় পেলে আমায় দেখতে আসিস, রাখছি এখন। কল কেটে মেঘ বিড়বিড় করে বলল, আমাকেও অনুভূতিহীন আর নিষ্ঠুর হতে হবে, যাতে দুনিয়ার কোনো কষ্ট আমায় ছুঁতে না পারে। তারপর সে গুনগুন করে গান গাইতে লাগল, আব ছায়া চলে যায় হিজলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন। রাত ৯টার দিকে আলী আহমদ খান আর মুজাম্মেল খান বাসায় ফিরে আবিরকে দেখতে এলেন। তনভীরও ফিরে মেঘকে দেখে আবিরের রুমে গেল। আবিরের হাতে ব্যথা এবং জ্বর আছে। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আবার কোথায় মারপিট করেছিলে? আবির নিরুত্তর। আলী আহমদ খান পুনরায় শুধালেন, কি হল, কাকে মেরে নিজের এই হাতের অবস্থা করেছ? আবির আব্বুর দিকে চেয়ে নরম স্বরে বলল, আমি খুবই ভদ্র ছেলে, মারপিট একদমই পছন্দ করি না, আপনি শুধু শুধু টেনশন করেন আমাকে নিয়ে। তানভীর মনে মনে বলল, বাহ ভাইয়া বাহ, কি নাটকটাই না করছ। মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন, মারপিট যদি নাই করবা তাহলে এই অবস্থা হলো কেন শরীরের? আবির আমতা আমতা করে বলল, রাস্তায় কিসের সাথে ধাক্কা লেগে কেটে গেছিল। আলী আহমদ খান বিরক্তির স্বরে বললেন, আগেই বলেছিলাম বাইক না কিনতে, আজকে যদি গাড়িতে চলাচল করতে তাহলে হাতের এই অবস্থাও হতো না। আলী আহমদ খান আবিরকে কঠোরভাবে সতর্ক করলেন, যাতে সে ব্যবসায় মন দেয় এবং ঝামেলায় না জড়ায়। তিনি নিজের যৌবনের রাজনীতির গল্পও শোনালেন। মালিহা খান নরম স্বরে বলে উঠলেন, আপনার রক্তই তো পেয়েছে। তনবীর ফিক করে হেসে উঠল। আলী আহমদ খান রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেলেন। এরপর মুজাম্মেল খানও সতর্কবাণী শুনিয়ে চলে গেলেন। আবির কপাল কুঁচকে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, তুমি অন্তত এসব কথা বলো না, আমি মারপিট করিনি। বিশ্বাস না করলে তানভীরকে জিজ্ঞেস করো। তানভীর হাসি চেপে বলল, না, একদমই না, ভাইয়ার মতো নিষ্পাপ একটা শিশু কি মারপিট করতে পারে? মালিহা খান যাওয়ার পর আবির মেঘের কথা জিজ্ঞেস করল। আবির মোলায়েম কণ্ঠে তানভীরকে শুধাল, মেঘ কেমন আছে? তানভীর স্বাভাবিকভাবেই উত্তর দিল, শরীরের তাপমাত্রা তো কমছে না, ঘুমাচ্ছে দেখে আসলাম। তানভীর কিছুটা তপ্ত স্বরে বলল, নিজেকে আহত করে কি লাভ হলো? তুমি সুস্থ থাকলে তো বনুর কেয়ার করতে পারতা। আবির নিরুত্তর। তানভীর আবিরের খাওয়ার কথা আর হাতের ব্যথার কথা জিজ্ঞেস করে লাইট অফ করে চলে গেল। ঘণ্টাখানেক পর আবির চুপি চুপি মেঘের রুমে গেল। হালিমা খান তখন সেখানে ছিলেন না। আবির মেঘের কপালে হাত রেখে তার চুলে হাত বুলিয়ে দিতে লাগল। আবির শীতল কণ্ঠে বিড়বিড় করে বলতে শুরু করল, আম সরি মেঘ, আর কোনো দিন তোর গায়ে হাত তুলব না, প্লিজ এবারের মতো মাফ করে দিস আমায়। গত ৯ বছরের মতো এবার অন্তত দূরে সরিয়ে দিস না। তুই কথা না বললে এবার হয়তো দেশ নয়, দুনিয়া ছেড়েই চলে যাব। আবির রুমে ফিরে তানভীরকে ডেকে ঔষধ ও মেঘের জন্য খাবার আনতে টাকা দিল। আবির বিছানায় হেলান দিয়ে ফোনের ওয়ালপেপারে মেঘের ছবিটা দেখতে লাগল এবং গুনগুন করে গাইল, তুই তো আমার সব রে পাগল, তুই তো আমার সব। কেটে গেল 2 দিন। মেঘের জ্বর কমলেও শরীর খুব দুর্বল। আবির বেশ কয়েকবার মেঘকে দেখে যায়, কিন্তু মেঘ কথা বলে না। রবিবার রাতে ইকবাল খান আবিরের রুমে এলেন। ইকবাল খান দরজায় দাঁড়িয়ে বললেন, ভেতরে আসব? আবির ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলল, কাকামণি, ভেতরে আসো। ইকবাল খান শুধালেন, শরীরের কি অবস্থা এখন? কাল কি অফিস করতে পারবি? আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল, পারব। ইকবাল খান শক্ত কণ্ঠে বললেন, কালকে কিন্তু বাইক নিয়ে বের হবি না, আমি তোকে নিয়ে যাব। আবির আপত্তি করতে চাইলে ইকবাল খান ধমকের সুরে তাকে রাজি করালেন। সোমবার সকালে আবির ফিটফাট হয়ে মেঘের রুমে এলো। আবির মেঘের কাছাকাছি এসে মোলায়েম কণ্ঠে শুধাল, বসতে পারি?
মেঘ ইশারায় বসতে বলল। আবির মেঘের কপালে হাত দিয়ে তাপমাত্রা পরীক্ষা করল। চিন্তিত স্বরে বলল, জ্বর তো নেই, তারপরেও চোখ মুখ এত শুকনো লাগছে কেন? খাস না কিছু? বাইরের কিছু খাবি? আসার সময় নিয়ে আসব? মেঘ না সূচক মাথা নাড়ল। আবির উদ্গ্রীব হয়ে বলল, কি খাবি বল? কেক, বিস্কিট, চিপস নাকি আইসক্রিম? মেঘ আস্তে করে বলল, কিছু খাব না। আবির ভ্রু নাচিয়ে শুধালো, চিপসও খাবি না? মেঘ ছোট করে বলল, না। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা বাদ দে, আজ আমার নিজস্ব অফিসের প্রথম দিন, দোয়া করিস আমার জন্য। মেঘ হাসি মুখে বলল, ফি আমানিল্লাহ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। মেঘ মনে মনে প্রার্থনা করল যে সে যেন জান্নাত আপুকে নিয়ে সুখে থাকে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ, তুই সাবধানে থাকিস আর খাওয়া দাওয়া ঠিক মতো করিস, আসছি। আবির রুম থেকে বেরোতে বেরোতে মনে মনে বলল, দোয়া করিস যেন খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারি আর তোকে আমার করে নিতে পারি। মেঘের রুম থেকে বেরিয়ে আবির নিচে এসে ডাইনিং টেবিলে বসেছে। মিম, মেঘ, তানভীর কেউ নেই। কেমন যেন সুস্থির পরিবেশ। অসুস্থতার কারণে ২-৩ দিন আবির রুমেই খেয়েছে, তাই তেমন কোনো কিছু উপলব্ধি করেনি। কিন্তু খাবার টেবিলে মেঘ নেই, এতেই যেন বুকটা কেঁপে উঠল আবিরের। তানভীর রুম থেকে রেডি হয়ে নামতে গেলে আকলিমা খান ডেকে বললেন। আকলিমা খান তানভীরকে নির্দেশ দিয়ে বললেন, তানভীর, মিমকে একটু ডাক দিয়ে নিয়ে আয় তো। তানভীর মিমের দরজায় এসে ডাকল। তানভীর মিমের দরজায় টোকা দিয়ে ডাকল, মিম, খাবি না? মিম ভেতর থেকে জবাব দিল, আসছি ভাই। তানভীর এসে খেতে বসেছে, কিছুক্ষণ পর মিমও এসেছে। মোজাম্মেল খান আবিরের থেকে তাকিয়ে বললেন। মোজাম্মেল খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি আজও বাইকে যাওয়ার চিন্তাভাবনা করছ? ইকবাল খান বলে উঠলেন। ইকবাল খান তাড়াতাড়ি উত্তর দিলেন, না না, আবির আমার সাথে যাবে। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে টিপ্পনি তেটে বললেন, সেই ভালো, তুইই নিয়ে যাস, ওর তো আবার আমাদের সাথে আমাদের গাড়িতে চলাফেরা করতে সমস্যা। আবির চটজলদি খাওয়া শেষ করল, যাওয়ার আগে স্বাভাবিক কণ্ঠে বলল। আবির স্বাভাবিক কণ্ঠে অনুরোধ জানাল, আপনারা টাইম মতো চলে আসবেন প্লিজ। আবির তানভীরের দিকে চেয়ে বলল। আবির তানভীরকে প্রশ্ন করল, তুই কি এখন যেতে পারবি? তানভীর নিচু স্বরে জবাব দিল, একটু পরে যাই। আবির শান্ত স্বরে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, আর বাইকের চাবি রুমে আছে, নিয়ে আসিস। তানভীর হাসি মুখে মাথা নাড়ল। আবিরের নতুন অফিসের ওপেনিংয়ে সবাই এলেন। আবিরের পিএস মিরাজ সহ সবাই ব্যস্ত থাকল। সারাদিনের ব্যস্ততা শেষে যখন সন্ধ্যার ঢাকায় তানভীরের সঙ্গে বাড়ি ফিরল আবির, তার সাথে ছিল কয়েক প্যাকেট বিরিয়ানি। আবির একটা প্যাকেট নিয়ে সিঁড়ি দিয়ে উঠে মেঘের রুমে চলে গেল। আবির গলা খাকড়ি দেয়াতে মেঘ পিছনে ঘুরল। আবির বিরিয়ানির প্যাকেট এগিয়ে দিয়ে ছোট করে বলল, তোর জন্য এনেছি, খেয়ে নিস। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল, কি এতে? আবির উত্তর দিল, বিরিয়ানি। মেঘ অন্যমনস্ক হয়ে বলল, আমার তো। আবির মেঘকে থামিয়ে দিয়ে বলে উঠল, আমি জানি তোর বিরিয়ানির থেকেও কাচ্চি অনেক বেশি পছন্দ, কিন্তু সব দিক বিবেচনা করে অফিসে বিরিয়ানিই দেয়া হয়েছে। আজ এটা খেয়ে নে, আমি অন্যদিন তোর জন্য কাচ্চি নিয়ে আসব। মেঘ আর কিছু বলল না। আবিরও বিরিয়ানি রেখে নিজের রুমে চলে গেল। ২-৩ দিন কেটে গেল। আবিরের ব্যস্ততা এখন দ্বিগুণ বেড়েছে। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাসায় ফিরে নিজের ভালোবাসার মানুষটাকে ঘুমন্ত অবস্থাতেই দেখে যায়। একদিন মেঘের জন্য চিপস কিনতে গিয়ে আবির দোকান থেকে সব ব্র্যান্ডের চিপস 2টো করে নিয়ে মেঘের রুমে হাজির হল। এত চিপস দেখে মেঘ অবাক হয়ে শুধালো, আপনি কি চিপসের ব্যবসা শুরু করেছেন? আবির স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠেই উত্তর দিল, তোর পছন্দের চিপস কোনগুলো বের কর। মেঘ 5টা পছন্দের চিপস বের করে বলল, এগুলোই আমার পছন্দ। আবির ভারী কণ্ঠে জানালো, বাকিগুলো টেস্ট করতে পারিস, ভালো লাগলে পছন্দের হিস্ট বাড়াবি, আর ভালো না লাগলে মিম আর আদিকে দিয়ে দিস। বৃহস্পতিবার সকালে আবির অফিসে যাওয়ার পথে মিমকে ডেকে ছাদের চাবি দিয়ে বলল, মেঘের শরীর ভালো থাকলে ওরে নিয়ে একটু ছাদে যাস। মিম চাবি নিয়ে উত্তর দিল, ঠিক আছে ভাইয়া। আবির অফিস থেকে ফেরার পথে মেঘের কোচিং আর টিউশন থেকে এই সপ্তাহের সকল নোট আর প্রশ্নগুলো এনে মেঘের রুমে রেখে গেল। মেঘ সুস্থ হয়ে ছাদে ঘোরাঘুরি করল। রুমে ঢুকে আবির ভাইয়ের আনা নোটগুলো দেখে সে পড়াশোনার মন দিল। প্রতি শুক্রবারের ন্যায় এই শুক্রবারটাও ভালোভাবেই কাটল। আবির আসরের নামাজ পড়ে করিডোর দিয়ে যাচ্ছিল, হঠাৎ সামনে পড়ল মেঘ। মেঘ পার্লারে যাচ্ছিল চুল কাটতে।
আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে প্রশ্ন করে উঠল, এভাবে চুল ছেড়ে কোথায় যাচ্ছিস? মেঘ মাথা নিচু করে ছোট করে উত্তর দিল, পার্লারে। আবির কপাল কুঁচকে শুধাল, কেন? মেঘ নিচু স্বরে পুনরায় উত্তর দিল, চুল কাটাতে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কড়া স্বরে বলল, তোকে চুল কাটার অনুমতি কে দিয়েছে? মেঘ একদমে বলে ফেলল, মামনি বলেছে আমি নাকি চুলের যত্ন নিতে পারি না, তাই কাটাতে যাচ্ছি। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, মামনি বলেছে? মেঘ উত্তর দিল, জি। আবির ভিতরে ভিতরে রাগে ফুঁসছে, কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানাল। আবির কড়া স্বরে আদেশ দিল, চুল কাটাবি ভালো কথা, কিন্তু চুল কোমরের ওপরে যেন না ওঠে। মেঘ অভিমানী স্বরে প্রতিবাদ করে বলল, আমার চুল আমি কাটাবো, কারো অভিমতের প্রয়োজন নেই। আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর গলায় বলল, চুল কোমরের 1 ইঞ্চি উপরে উঠলে তোর খবর আছে। আবির চলে গেলে মেঘ বিড়বিড় করে প্রতিবাদ করল। তবে পার্লারে গিয়ে আবিরের হুমকির কথা মনে পড়তেই সে চুল বেশি ছোট করতে সাহস পেল না। সন্ধ্যাবেলা মেঘকে কোমর পর্যন্ত চুল নিয়ে নামতে দেখে আবির মনে মনে হাসল। শনিবারে ডাইনিং টেবিলে তানভীর মেঘকে দেখে হুট করে বলে উঠল। তানভীর হাসাহাসি করে বলে উঠল, ভালোই করেছিস, লম্বা চুলে তোকে শ্যাওড়া গাছর পেতনির মতো লাগত। তানভীর পরক্ষণেই সবার উপস্থিতির কথা ভেবে জিভে কামড় দিল। মোজাম্মেল খান রাগী স্বরে প্রতিবাদ করলেন, নিজের বোনকে পেতনির সাথে তুলনা করছ? বাহ! ইকবাল খান শান্ত করতে চাইলেন। তানভীর মজা করে বলেছে, বাদ দাও তো ভাইয়া। মোজাম্মেল খান কঠিন স্বরে ঘোষণা করলেন, আমার মেয়েকে নিয়ে কেউ যেন এরকম মজার না করে। আমার মেয়ের তুলনা শুধু পরীর সঙ্গেই সম্ভব। মেঘ বাবার কথায় খুশি হয়ে হেসে উঠল। মিম কিছু একটা বলতে চাইলে আবির থামিয়ে দিল। আবির থমথমে কণ্ঠে ধমক দিয়ে বলল, চুপচাপ খেতে পারিস না? খেতে বসে এত কথা কিসের? খাওয়া শেষে মেঘ মালিহা খানকে জিজ্ঞেস করল, আচ্ছা বড় আম্মু, তোমার জন্মের পর কি মুখে মধু দাওনি? আবির বেরিয়ে যেতে যেতে উত্তর দিল, মধুতে ভেজাল ছিল, তাই খাইনি। মালিহা খান হাসতে হাসতে মেঘকে সব খুলে বললেন কেন আবিরকে মধু দেওয়া হয়নি। রাত 11টার পর তানভীর ফিরলে মেঘ তার কাছে গেল। মেঘ তানভীরকে অনুরোধ করে বলল, জান্নাত আপুর কাছে আমি আর পড়ব না, তুমি ওনাকে না করে দিও। তানভীর চিন্তিত কণ্ঠে শুধাল, কেন, কোনো সমস্যা? মেঘ মাথা নিচু করে বলল, সমস্যা না, এমনি পড়ব না। তানভীর ঠান্ডা কণ্ঠে জানিয়ে দিল, বনু, এটার সমাধান আমি দিতে পারব না, তুই আবির ভাইয়ার সাথে কথা বলিস। ভাইয়ার কথায় জান্নাত আপু তোকে পড়াতে আসছেন, ভাইয়া যা সিদ্ধান্ত নিবে তাই হবে। মেঘ রেগে নিজের রুমে চলে গেল। পরদিন সকালে মেঘ আবিরের রুমের সামনে গেল। আবিরকে দেখে সে আবার ক্রাশ খেল। মেঘ নিচু স্বরে বলল, আপনার সাথে আমার কথা আছে। আবির ভারী কণ্ঠে উত্তর দিল, বল। মেঘ দৃঢ় কণ্ঠে জানাল, আমি জান্নাত আপুর কাছে পড়ব না। আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, কেন? ইচ্ছে নেই তাই পড়ব না। আবির বিরক্তি নিয়ে বলল, তোর ইচ্ছেতে তো সবকিছু হবে না, তোকে জান্নাতের কাছেই পড়তে হবে। মেঘ কান্নায় ভেঙে পড়ল। মেঘ কাঁদতে কাঁদতে বলে উঠল, বললাম তো আমি ওনার কাছে পড়ব না। আবির দীর্ঘশ্বাস ফেলে শক্ত কণ্ঠে বলল, সব বিষয় নিয়ে ফাজলামো করবি না মেঘ, আমি তোর খারাপ চাই না। মেঘ হুট করে বলে ফেলল, আমার ভালো মন্দ আপনাকে ভাবতে হবে না। মেঘ বড় আব্বুকে বলার ভয় দেখালে আবির প্রচণ্ড রেগে হুঙ্কার দিল। আবির রাগান্বিত স্বরে হুঙ্কার দিয়ে উঠল, কি বলবি আব্বুকে? তুই যে তোর টিচারকে নিয়ে উল্টাপাল্টা ভাবিস আর বাজে কথা বলিস, এগুলো আব্বু শুনলে সেটা কি ভালো হবে? এই বাড়িতে থাকতে গেলে আমার মর্জিতেই তোকে চলতে হবে। আবির না খেয়েই অফিসে চলে গেল। মেঘ ঘরে চিৎকার করে কাঁদতে থাকল এবং বন্যাকে কল দিল। মেঘ কাঁদতে কাঁদতে বন্যায় ফোনে জানাল, আমি এই বাড়িতে আর থাকব না, চলে যাব বাড়ি ছেড়ে। রেজাল্ট দিলে যেই ভার্সিটিতে আবেদন করবি সেখানে আমারটাও করে দিস। বাংলাদেশের যে জায়গাতেই চান্স পাব সেখানেই ভর্তি হব, তারপরেও এই বাড়িতে আমি থাকব না। বন্যা চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে বেবি, কাঁদছিস কেন? মেঘ রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, আমি এই বাড়িতে থাকব না, এটাই মূল কথা। যে যার মতো শুধু নিজেদের মর্জি আমার ওপর চাপিয়ে দেয়।
এখন জীবনে আর এক হিটলারের আবির্ভাব হয়েছে। উনি যা বলবেন তাই মানতে হবে। আমি ওনার কথা মেনে চলব না। আবির দরজার বাইরে দাঁড়িয়ে সবটা শুনল। তার হাতে মেঘের প্রিয় কাচ্চির প্যাকেট ছিল। মেঘের মুখে চলে যাওয়ার কথা শুনে আবিরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আবির নিজের অজান্তেই মনে মনে হাহাকার করে বলল, এত ঘৃণা করি সামায়। আবির চলে গেলে মেঘ বিড়বিড় করে প্রতিবাদ করল। তবে পার্লারে গিয়ে আবিরের হুমকির কথা মনে পড়তেই সে চুল বেশি ছোট করতে সাহস পেল না। সন্ধেবেলা মেঘকে কোমর পর্যন্ত চুল নিয়ে নামতে দেখে আবির মনে মনে হাসল। শনিবারে ডাইনিং টেবিলে তানভীর মেঘকে দেখে হুট করে বলে উঠল। তানভীর হাসাহাসি করে বলে উঠল, ভালোই করেছিস, লম্বা চুলে তোকে শ্যাওড়া গাছের পেতনির মতো লাগত। তানভীর পরক্ষণেই সবার উপস্থিতির কথা ভেবে জিভে কামড় দিল। মোজাম্মেল খান রাগী স্বরে প্রতিবাদ করলেন, নিজের বোনকে পেতনির সাথে তুলনা করছ? বাহ! ইকবাল খান হাসি মুখে শান্ত করতে চাইলেন। তানভীর মজা করে বলেছে, বাদ দাও তো ভাইয়া। মোজাম্মেল খান কঠিন স্বরে ঘোষণা করলেন, আমার মেয়েকে নিয়ে কেউ যেন এইরকম মজা আর না করে। আমার মেয়ের তুলনা শুধু পরীর সঙ্গেই সম্ভব। মেঘ বাবার কথায় খুশি হয়ে হেসে উঠল। মিম কিছু একটা বলতে চাইলে আবির থামিয়ে দিল। আবির থমথমে কণ্ঠে ধমক দিয়ে বলল, চুপচাপ খেতে পারিস না? খেতে বসে এত কথা কিসের? খাওয়া শেষে মেঘ মালিহা খানকে জিজ্ঞেস করল। মেঘ কৌতূহলী হয়ে প্রশ্ন করল, আচ্ছা বড় আম্মু, তোমার ছেলের জন্মের পর কি মুখে মধু দাওনি? আবির বেরিয়ে যেতে যেতে উত্তর দিল। আবির রাশভারী কণ্ঠে বলে গেল, মধুতে ভেজাল ছিল, তাই খাইনি। মালিহা খান হাসতে হাসতে মেঘকে সব খুলে বললেন কেন আবিরকে মধু দেওয়া হয়নি। রাত 11টার পর তানভীর ফিরলে মেঘ তার কাছে গেল। তানভীরকে অনুরোধ করে বলল, জান্নাত আপুর কাছে আমি আর পড়ব না, তুমি ওনাকে না করে দিও। তানভীর চিন্তিত কণ্ঠে শুধালো, কেন, কোনো সমস্যা? মেঘ মাথা নিচু করে বলল, সমস্যা না, এমনি পড়ব না। তানভীর ঠান্ডা কণ্ঠে জানিয়ে দিল, বনু, এটার সমাধান আমি দিতে পারব না। তুই আবির ভাইয়ার সাথে কথা বলিস। ভাইয়ার কথায় জান্নাত আপু তোকে পড়াতে আসছেন। ভাইয়া যা সিদ্ধান্ত নিবে তাই হবে। মেঘ রাগে নিজের রুমে চলে গেল। পরদিন সকালে মেঘ আবিরের রুমের সামনে গেল। আবিরকে দেখে সে আবার ক্রাশ খেল। মেঘ নিচু স্বরে বলল, আপনার সাথে আমার কথা আছে। আবির ভারী কণ্ঠে উত্তর দিল, বল। মেঘ দীর্ঘ কণ্ঠে জানাল, আমি জান্নাত আপুর কাছে পড়ব না। আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, কেন? মেঘ তপ্ত স্বরে জানাল, ইচ্ছে নেই তাই পড়ব না। আবির বিরক্তি নিয়ে বলল, তোর ইচ্ছেতে তো সব কিছু হবে না, তোকে জান্নাতের কাছেই পড়তে হবে। মেঘ কান্নায় ভেঙে পড়ল। মেঘ কাঁদতে কাঁদতে বলে উঠল, বললাম তো আমি ওনার কাছে পড়ব না। আবির দীর্ঘশ্বাস ফেলে শক্ত কণ্ঠে বলল, সব বিষয় নিয়ে ফাজলামো করবি না মেঘ, আমি তোর খারাপ চাই না। মেঘ হুট করে বলে ফেলল, আমার ভালো মন্দ আপনাকে ভাবতে হবে না। মেঘ বড় আব্বুকে বলার ভয় দেখালে আবির প্রচণ্ড রেগে হুঙ্কার দিল। আবির রাগান্বিত স্বরে হুঙ্কার দিয়ে উঠল, কি বলবি আব্বুকে? তুই যে তোর টিচারকে নিয়ে উল্টাপাল্টা ভাবিস আর বাজে কথা বলিস, এগুলো আব্বু শুনলে সেটা কি ভালো হবে? এই বাড়িতে থাকতে গেলে আমার মর্জিতেই তোকে চলতে হবে। আবির না খেয়েই অফিসে চলে গেল। মেঘ ঘরে চিৎকার করে কাঁদতে থাকল এবং বন্যাকে কল দিল। মেঘ কাঁদতে কাঁদতে বন্যায় ফোনে জানালো, আমি এই বাড়িতে আর থাকব না, চলে যাব বাড়ি ছেড়ে। রেজাল্ট দিলে যে ভার্সিটিতে আবেদন করবি সেখানে আমারটাও করে দিস। বাংলাদেশে যে জায়গাতেই চান্স পাবো সেখানেই ভর্তি হব, তারপরেও এই বাড়িতে আমি থাকব না। বন্যা চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে বেবি, কাঁদছিস কেন? মেঘ রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, আমি এই বাড়িতে থাকব না, এটাই মূল কথা। যে যার মতো শুধু নিজেদের মর্জি আমার উপর চাপিয়ে দেয়। এখন জীবনে আরেক হিটলারের আবির্ভাব হয়েছে। উনি যা বলবেন তাই মানতে হবে। আমি ওনার কথা মেনে চলব না। আবির দরজার বাইরে দাঁড়িয়ে সবটা শুনল। তার হাতে মেঘের প্রিয় কাচ্চির প্যাকেট ছিল। মেঘের মুখে চলে যাওয়ার কথা শুনে আবিরের পায়ের তলা থেকে মাটি সরে গেল। আবির নিজের অজান্তেই মনে মনে হাহাকার করে বলল, এত ঘৃণা করি সামায়?